আর তার বান্ধবীরা কলেজ থেকে বের হচ্ছে। এরই মধ্যে নীলয় সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে নিহার সামনে এসে পথ আটকিয়ে দাঁড়ায়। নীরা, তোমার সাথে আমার একটু কথা আছে, বাকিটা যেতে পারো। আপনার মতো ফালতু লোকের সাথে আমার কোনো কথা বলার সময় নেই। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে তো তোমার কথা বলার টাইমই নেই, আর সবার সাথে গা ঢলঢলি করতে তো তোমার অনেক সময়। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার নিলয়। আপনি আমার পার্সোনালিটি নিয়ে কথা বলার অধিকার কই থেকে পান? হ্যাঁ, লজ্জা বলতে কি কিছু নেই আপনার? আপনি নিজে কি একবারও ভেবে দেখেছেন? বড়লোক বাবার উচ্ছন্নে যাওয়া ছেলে, যার না আছে কোনো গুণ আর না আছে কোনো পার্সোনালিটি, সারাদিন বাইকে ঘোরা আর মেয়েদের টিচ করা ছাড়া আপনার কোনো কাজ আছে? কে আপনি? হ্যাঁ, আমার ভাই, বন্ধু নাকি বিএফ? কেন কথা বলবো আপনার সাথে? আমার লাইফটা মজা বানিয়ে দিয়েছেন আপনি। আমি তোমার কাছে আমার ক্যারেক্টার সার্টিফিকেট নিতে আসিনি, বুঝলে? ওই ছেলের সাথে যেন আর কথা না বলা দেখি, বলে দিলাম। তা না হলে তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম কিন্তু। আমি আপনার ঘরের বউ না যে আপনি যা বলবেন আমার শুনতে হবে, আর না আমার উপর আপনার কোনো অধিকার আছে। ওকে, সরেন আমার সামনে থেকে। কাজটা তুমি মোটেই ভালো করলে না নীরা। তোমার উপর যে আমার অধিকার কি সেটা আজ বুঝবে। এবার আসুন জেনে নিই এই অদ্ভুত ভালোবাসার হিরো হিরোইনদের পরিচয়। এতক্ষণ যে মেয়েটি না ছেলেটিকে ঝাড়ি দিল, সে আমাদের নায়িকা নীরা, নিহারিকা নীরা। কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্রী, বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। ওর বাবা ব্যাংকের ম্যানেজার আর মা সংসার সামলান। সংসার সামলানো কিন্তু চারটেখানি কাজ না, যে করে সেই জানে। আর যে ছেলেটি মানে আমাদের হিরো সব ঝাড়ি সহ্য করলো হয়তো ক্ষণিকের জন্য, তার নাম হচ্ছে নিলয় মাহমুদ। পড়া কমপ্লিট, তাও কলেজে পড়ে থাকে, বাবার একমাত্র সন্তান। মা মারা যাবার পর তার বাবা আরেকটা বিয়ে করে নিলয়ের দেখাশোনার জন্য, কিন্তু অশুভাকাঙ্ক্ষীদের কান ভাঙানিতে নিলয় কখনো তাকে মা বলে ডাকেনি। কিন্তু ওনার মেয়ে নিলয়ের জান, ওরে বলতে নিলয় পাগল। মা মরা ছেলের প্রতি কেন শাসন করতে পারেনি নিলয়ের বাবা, যার ফলে নিলয় এখন পুরোপুরি বকে গেছে। কলেজে নীরাকে প্রথম দেখায় নিলয়ের খুব ভালো লাগে, অনেকবার প্রপোজও করে, কিন্তু নীরাও না বলে দেয়, কারণ নিলয়কে নীরার কোনোদিন থেকেই ভালো লাগেনি। আর ভালোবাসা তো দূরেই থাক, নিলয় নীরাকে তার ক্লোজ বন্ধু আশিকের সাথে কথা বলতে বারণ করে, কিন্তু নীরা নিলয় এক কথার কোনো পাত্তা না দিয়ে ওর সামনে আশিকের হাত ধরে গল্প করে থাকে। নিলয় সবটি লাস্ট বা বারণ করতে আসে, কিন্তু নীরা নিলয়কে কথাগুলো শুনিয়ে দেয়। পরে আশিকের সাথে বাসায় যাওয়ার জন্য বেরিয়ে যায়। রাস্তায় নিলয় গাড়ি নিয়ে আশিকের বাইকের সামনে দাঁড়ায়, তারপর দুজনকে জোর করে গাড়িতে তুলে নেয়। নীরা যখন সেন্স ফিরল তখন নিজেকে সুন্দর একটা ফুলে ভরা বিছানায় আবিষ্কার করে। নীরার রুমটা খুব ভালো লাগে, ঘুরে ঘুরে সে দেখতে থাকে। তখন ওর আশিকের কথা মনে পড়ে, আমার নির্বাহীরা কি করছে। মানে কি এসবে? আশিক কই? মরেনি এখনো, কিন্তু আমার কথা না শুনলেও যে কি হবে তা আমি নিজেও বলতে পারছি না। আপনি কিন্তু মোটেই ভালো করছেন না, আমি কিন্তু পুলিশের কাছে যাব। আমার নির্বাহীটার এত কষ্ট করতে হবে না, উনি আমার এখানেই আছে। আশিককে মারার পর উনি অ্যাক্সিডেন্ট কেস বানিয়ে চ্যাপ্টার ক্লোজ করে দেবে। আপনি কেন করছেন এটা? প্লিজ আমায় ছেড়ে দিন, আমায় আমার মতো করে বাঁচতে দিন। নির্বাহী, আমি তোমায় শুধু এখন পেপার ফর্মালিটিতে বিয়ে করব, যাতে তোমার উপর আমার অধিকার থাকে। ছোট্ট একটা সই দিয়ে তুমি বাসায় চলে যাবে। আমি আপনার সব কথা শুনবো, প্লিজ। এই কাজটা আমি করতে পারবো না। ঠিক আছে নীর, তুমি বাড়ি যাও। আশিক? ওরে তো আর আমি ছাড়ছি না, মরতে হবে ওরে। ওরে বারণ করেছিলাম তোমার সাথে কথা বলতে, কিন্তু ও আমার কথা শোনেনি। কি চান আপনি? এই পেপারটাতে জাস্ট একটা সই। কোথায় সই করতে হবে? এই তো আমার নির্বাহী, এইখানটায়। আগে আমি আশিককে আমার সামনে চাই। তুমি সইটা করে দাও, আমি একটু সশরীরে বাসায় পৌঁছে দেবো। বিশ্বাস রাখো আমার ওপর। বিশ্বাস? আর আপনাকে? আর যে কাজটা আপনি করলেন তারপরেও আপনার মুখটা দেখতেও আমি রাজি না। আই জাস্ট হেট ইউ, আই জাস্ট হেট ইউ। এমনটা বলো না নীর। এই নিলয় তার নীরটিকে পাওয়ার জন্য যে কোনো কাজ করতে পারে, তার জন্য আমার কাউকে খুন কেন? কোনো কিছু করতে দিতে হবে না। তুমি শুধু আমার নীরা, তুমি শুধুই আমার, তুমি শুধু আমায় ভালোবাসবে, জাস্ট মি। আর আমার কথা না শুনলে যে কি করতে পারে না তুমি খুব ভালোভাবেই জানো। কি চাচ্ছেনটা কি আপনি বলেন তো? কিসের জন্য আমার পেছনে পড়ে আছেন? সত্যি আমি ভালোবেসে, নাকি আমার এই শরীরটার জন্য? জান, কি বলছো তুমি এইসব? আমি ঠিকই বুঝতে পেরেছি আপনাদের মতো ছেলেদের। দেরি করছেন কেন? নিন নিন, আপনার ভালোবাসার পূর্ণতা করে নিন, মিটিয়ে নিন আপনার মনের ইচ্ছা। নিলয় নীরার হাতটা পিছনের দিকে ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে এক হাত দিয়ে মুখটার হাত দিয়ে শক্ত করে চেপে ধরে। আর একটা কথা বললে এখানে মেরে পুঁতে ফেলে রেখে দেবো তোমায়।
নীরা নিলয়ের চোখের দিকে দিকে তাকিয়ে রীতিমতো ভয় পেয়ে যায়। নিলয়ের মনে হচ্ছে কোনো হিংস্র দানব ঢুকে পড়েছে ওর মধ্যে। ও নীরার গালটা এমন করে ধরেছে যে নীরার ঠোঁট কেটে গাল বেয়ে রক্ত ঝরে পড়ছে। নিলয় তাড়াতাড়ি করে নীরাকে ছেড়ে দিয়ে ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নীরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। মাইনকা, মাইনকা, কই গেলি? জলদি আয়, তাড়াতাড়ি ওষুধের বক্সটা নিয়ে আয় তো। নিলয় ওষুধের বক্সটা নিয়ে নীরার কাছে দিয়ে ফ্লোরে বসে পড়ল। নিলয়ের হাতটা কাঁপছিল শক্তির ঠোঁটে ওষুধ লাগাতে লেগে। নীরা নিলয়ের কাজকর্ম দেখে অবাক হয়ে যায়। মাত্রই যে ব্যবহার করলো, আর এখন কি করছে? জান, জান, তুমি এখন এখানে বিশ্রাম করো। আমি বাসায় যাব। ঠিক আছে, এখানে একটা সই দাও, তোমায় বাসায় রেখে আসি। নাও তাড়াতাড়ি। আমি একাই যেতে পারবো। তোমার কাছ থেকে আমি শুনতে চেয়েছি আমায় কি করতে হবে। নীরা নিলয়ের চিল্লানি শুনে তাড়াতাড়ি সই করে দেয়। আজ নিলয়কে নীরা খুব ভয় পাচ্ছে, কারণ এতদিন নিলয়ের এই রূপ নীরার কাছে অচেনাই ছিল। চলো, আর হ্যাঁ, কাল থেকে আমার কথা মতো চলবা। কিছু করার চেষ্টা করলে আমার থেকে কেউ খারাপ হবে না। আর এসব টাইট ফিটিং জামা কাপড় একদম পরবে না। আর হ্যাঁ, ঠিক মতো খাবে। বাসা থেকে কোনো কাজ ছাড়া বের হবে না। কোনো ছেলের সাথে কথা বলবা না। আবার রাগ উঠবে এমন কোনো কাজ করবা না। আমার রাগের সামনে যে আসবে সে কিন্তু শেষ হয়ে যাবে। কি মনে থাকবে তো? নীরা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মেয়েটা অনেক ভয় পেয়েছে আজকে। নীলয় বুঝতে পারলো যে নীরা ভয় পেয়েছে। নীরপাখি, হ্যাঁ নীরপাখি, একদম ভয় পেও না। আমি তো তোমার জন্য এইসব করছি। তুমি যদি সকালে আমার অধিকারের কথা না বলতে তো আজকে এত কিছু হতো না। আর একদিক দিয়ে ভালোই হয়েছে, তোমার ওপর আমার অধিকারটা পার্মানেন্টলি হয়ে গেল। খুব জলদি তোমায় আমার কাছে নিয়ে আসবো জান, বলে নিলয় নীরাকে হালকা করে জড়িয়ে ধরল। সুপ্তি কিছু বলে না, কারণ ভালোভাবেই বুঝতে পারে নিলয় নামের প্যারা ওর জীবন থেকে সহজে যাবে না। ওর এই অদ্ভুত ভালোবাসা নীরার জীবনটাকে উল্টিয়ে দেবে। নিলয় নীরাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে আসে। নীরা বাসায় আসলে ওর মায়ের হাজার প্রশ্নের মধ্য দিয়ে ওর রুমে ঢুকে বিছানার ওপর টান হয়ে শুয়ে পড়ে। কি স্বপ্ন নিয়ে কলেজে গেলাম আর আমার সাথে সব কি হচ্ছে? কেন যে কলেজে ভর্তি হতে গেলাম আল্লাহই জানে। সেই প্রথম দিন থেকে বদমাস আমার পেছনে পড়ে আছে। উফ, ওর জন্য কলেজে কোথাও শান্তিতে বসতেও পারি না। একটা ছেলে এতটা খারাপ কি করে হতে পারে? আমার জীবনটা নষ্ট করে দিল। কত বড় বেয়াদব ছেলে। আমি কি করে আজকের কথাটা বাসায় বলবো? ও যদি বাবা মায়ের কোনো ক্ষতি করার চেষ্টা করে? ওর মতো জানোয়ারকে কোনো বিশ্বাস নেই। আমাকে কিছু একটা করতে হবে যাতে ও আমায় নিজে থেকেই ছেড়ে দেয়। পরের দিন কলেজের সবাই নীরাকে দেখে রীতিমতো তামাশা করা শুরু করে দেয়, কারণ নীরা আজ পর্দার মতো ঢিলা সালোয়ার পরে কলেজ গিয়েছে। যে মেয়েটা স্টাইল দেখে যে কোনো ছেলে হুমড়ি খেয়ে পড়ে, আজ সেই মেয়ে সবার কাছে হাসির পাত্রী হয়ে গেল। নীরা কান্না করতে থাকে, আর নিলয় এসে নীরার সামনে দাঁড়ালো। আবার নিহুটা কাঁদছে কেন? এবার আপনার শান্তি হয়েছে তো? সবার সামনে আমি জোকার হয়ে গেলাম। কে বলেছে তোমায় এই কথা? আমি একবার বলো, কার এত বড় সাহস আমার নিরুকে কাঁদায়? ভয়ে আশেপাশে সবাই দৌড়ে চলে যায়। নীরা ভালোভাবেই জানে নিলয় রাগলে আর কারণ নিস্তার নেই, তাই প্রসঙ্গ পাল্টিয়ে বলল, আমার আপনার সাথে একটা কথা ছিল। আমি তখন থেকে বললাম, বলো না জান, আমি তো তোমার কথা শোনার জন্যই আছি, বলো। আমার একটা ছেলের সাথে 3 বছরের সম্পর্ক আছে। 3 বছরের সম্পর্কে কি কি হতে পারে নিশ্চয়ই আপনার ধারণা আছে। তো প্লিজ আমায়। কথাটি শেষ করতে না পারে তার আগে নিলয় সজোরে নীরার কাছে থাপ্পড় মেরে দেয়। নীরা টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। নিলয় নীরা দু বাহু শক্ত করে ধরে টেনে তোলে। নীরা নিলয়কে দেখে চমকে ওঠে, কারণ নিলয়কে কাল নীরা যেমন দেখে ভয় পেয়েছিল আজ তেমনই দেখাচ্ছে। তোর একজন কেন, 100 জনের সাথে রিলেশন থাকলেও আমি তোকে ছাড়বো না, কিন্তু তোর সবাইকে ছাড়তে হবে। না পারলে আমি বাধ্য করব। দ্বিতীয়বার এমন কথা মুখে আনার আগে 2বার ভাববি। নিলয়ের কথা শুনে নীরা চুপ মেরে যায়। তুমি ভুলে যাচ্ছ যে তুমি শুধু এখন আমার পছন্দের মানুষ নেই, আমার বউ তুমি। আমার জীবনের সাথে তোমার জীবনটা জড়িয়ে গেছে। প্লিজ নীরু, তুমি ভালোভাবে জানো আমি মরে গেলেও তোমায় ছাড়বো না, তাই বাধ্য করো না আমায় কারো ক্ষতি করতে। তোমার মনে কেউ যদি থেকেও থাকে তাকে ভুলে যাও, এতে তোমার আর তার দুজনেরই মঙ্গল। যাও, ক্লাসে যাও। নীরা চুপচাপ ক্লাসে চলে যায়, কিন্তু ক্লাসের কেউ ওর সাথে ভালোভাবে কথা বলে না। নিলয়ের জন্য এখন নীরার সাথে কেউ ভালোভাবে মেশে না, এমনকি স্যারও কিছু বলে না। নীরা ক্লাস থেকে বেরিয়ে আসে, ক্যাম্পাসে বসে পড়ে, ভাবতে থাকে, আমি কি করে এর থেকে মুক্তি পাবো? আল্লাহ বলে দাও তুমি, কেন আমার সাথে এমন হচ্ছে? এভাবে আর আমি এখানে থাকতে পারবো না। হ্যাঁ মাদার ইন্ডিয়া, বলো। কি রে, কই তুই? তাড়াতাড়ি বাসায় আয়। কেন, কি হয়েছে?
আরে কাল বললাম না মিসেস মুনমুনের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যেতে হবে। মা, আমি কোথাও যেতে পারবো না, তুমি আর বাবা চলে যাও। আমি তোর কথা শুনতে চাই না, তাড়াতাড়ি বাসায় আয়, তোর বাবা তোর জন্য বসে আছে। ভদ্রতা বলতে কিছু আছে বুঝলি, জলদি আয়। ঠিক আছে, আসতেছি। উড়ে যাবো নাকি? হ্যাঁ, টাইম লাগবে, রাখছি। ভাই কই ছিলা তুমি এতক্ষণ? আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, আমার সব সাজ নষ্ট হয়ে গেল। আমার তিশা মনিটা দুনিয়ার সব চাইতে বেস্ট প্রিটি সুইট বিউটি কুইন গার্ল। তোমার সাজার কি দরকার? আমি এখনই চট করে তৈরি হয়ে আসি, তুমি 5 মিনিট টাইম দাও। বোনকে এত লাই দিও না, মাথায় চড়ে যাবে। সেটা আমি বুঝবো, আপনার কত ভাবতে হবে না। কোথায় যাবে তোমরা? সেটা আপনার না জানলেও চলবে। নিজের গণ্ডির মধ্যে থাকেন, মা হবার চেষ্টা করবেন না। নিলয়ের মায়ের সব কিছু অভ্যাস হয়ে গেছে। নিলয়ের অনেক কঠিন ভাষাও নিলয়ের মা সহ্য করে নিয়েছে, কিন্তু কোনোদিন কিছু বলেনি। তার একটাই আশা, নিলয় একদিন তাকে ঠিকই মা বলে মেনে নেবে। নীরাকে এদিকে ওর মা শুধু বিয়ে বাড়িতে ভদ্রতা বজায় রাখতে যায়নি, ওনার বান্ধবী মিসেস মুনমুনের ছেলে পিয়াসের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। নীরার মায়ের পিয়াসকে অনেক পছন্দ, কিন্তু নীরাকে বললে রাজি হবে না, তাই নীরার মাই প্ল্যানটা করে নীরাকে নিয়ে যায়। ধুর ধুর, সবাই মিলে আমার কলিজাটা নিয়ে টানাটানি শুরু করেছে। আল্লাহ বাঁচাও আমায়, এই শাড়ি পরে আমি কেমনে যাব? আসতেছি। আল্লাহ, আর যাই হোক, ওই গুণটার সাথে যেন দেখা না হয়। বিয়ে বাড়িতে এসে নীরার ভালোই লাগছে, কারণ সবাই নীরার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর থাকবেই না বা কেন, আজ নীরা হলুদ শাড়ি পরেছে, সাথে ম্যাচিং কানের দুল, গলায় মালা, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে টিপ, হাত ভর্তি হলুদ কাঁচের চুড়ি, একদম হলুদ পরীর মতো লাগছে। নীরা সবাইকে আর চোখে দেখছে, আর মনে মনে ভাবছে, বাহ নীরা, তোকে তো মনে হচ্ছে অনেক সুন্দর লাগছে। সবাই তো হাঁ করে তাকিয়ে আছে, তার জন্যই তো ওই গুন্ডাটা তোর পেছনে পড়ে আছে। হ, আরো বেশি সুন্দর হ। বুঝতেই পারল না এত মানুষের মধ্যে একজোড়া চোখ ওর দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে আর অন্য কেউ না, নিলয়। ওর সাহস হয় কি করে এত সেজে কোথাও আসার? কত ছেলে ওর দিকে তাকিয়ে বাজে চিন্তা ভাবনা করছো জানা আছে? পাখা গজিয়েছে তোমার, দাঁড়াও, পাখাটা কেটে দেবার ব্যবস্থা করছি। এরই মধ্যে একটা ছেলে নীরাকে ডাকে। এক্সকিউজ মি মিস হলুদ পরি। জি, আমাকে বলছেন? জি হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি ছাড়া এই পুরো বিয়ে বাড়িতে হলুদ পরি কে আছে? আপনি একটু বেশি বলছেন। আমার কিন্তু বেশ অহংকার আর হিংসা হচ্ছে জানেন। হিংসা কেন আর অহংকারই বা কেন? দুদিন পর যার সাথে আমার বিয়ে, তাকে যে সবাই এইভাবে দেখছে, তাই আমার হিংসা হচ্ছে। আর তুমি যে এতই সুন্দরী, তাই আমার অহংকার হচ্ছে। মানে কি বলছেন আপনি? আসেন আমরা ওইখানটায় বসে কথা বলি। না, যা বলার এখানে বলেন, না হলে না বলেন। আচ্ছা আচ্ছা কুল, এখানেই বলছি। হাই, আমি পিয়াস, যার বিয়েতে আসছেন আমি তার ভাই। নীরা হাত মেলাতেই যাবে, তখন দেখে নিলয় রাগী চোখে ওর দিকে এগিয়ে আসছে। নীরা নিলয়কে দেখে উল্টো দিকে দেয় দৌড় এক, আর পিয়াস হাঁ হয়ে থাকে নীরা যাবার দিকে। আল্লাহ, এটা কি হলো? যেটা না চাই তুমি সেটাই দুহাত ভরে দাও। আমি এখন কই যাই? কিন্তু সামনে থেকে নিলয় এসে নীরার হাতটা ধরে টানতে টানতে একটা ফাঁকা রুমে নিয়ে এসে রুমটা লক করে দেয়। প্লিজ প্লিজ আমায় মারবেন না, আমি আর কোনোদিনও। পুরো কথা বলতেই পারে না, তার আগে নিলয় নীরা দুহাত শক্ত করে ধরে নিজের বুকের সাথে চেপে ধরে নীরার ঠোঁটে নিজের ঠোঁটটা ডুবিয়ে দেয়। নিলয় যেভাবে নীরাকে ধরে রেখেছে, নীরা নড়তেও পারছে না। নীরা অজানা এক অনুভূতিতে হারিয়ে গেছে। এরই মধ্যে নিলয় নীরাকে ছেড়ে দেয়। এদিকে নিলয় নীরাকে ছাড়ার পর নীরা চোখটা বন্ধ করে চুপটি মেরে দাঁড়িয়ে কান্না করতে থাকে। কান্না করা বন্ধ করো নীর। কি থামবা নাকি আবারও কিস করবো? আপনি আমার সাথে কেন এমন করছেন? কি করেছি আমি? তুমি ওই ছেলের সাথে কথা বলছিলে কেন? হ্যাঁ, আমি তো কথা বলিনি, উনি তো। উনি তো কি, যে তোমার সাথে কথা বলতে আসবে তুমি তার সাথে কথা বলবো নাকি? কি ভেবেছিলে আমি জানতে পারবো না? আমি জাস্ট। নির্পাখি, আমি তোমাকে বলছি না এমন কোনো কাজ করবো না যাতে আমার রাগ উঠে যায়। এত সেজে আসছো কেন? হ্যাঁ, সবাই কেমন করে তাকিয়ে আছে তুমি জানো? ঠোঁটে কখন লিপস্টিক দিবা না। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি চাই না আমি ছাড়া তোমায় এইভাবে কেউ দেখুক। বলেই নিলয় সুপ্তির কপাল থেকে টিপটা তুলে নেয়, টিস্যু দিয়ে ঠোঁটটা মুছে দেয়, চোখের কাজলটা তুলে নেয়, চুড়িগুলো খুলে নেয়, আর চুলটা নীরাকে বেঁধে দিতে বলে। নীরা জানে ওর কথা না শুনলে কপালে খুব দুঃখ আছে অনেক, তাই চুল নিয়ে হাত খোপা করে নেয়। এখন গিয়ে মায়ের কাছে থাকবে, একা কোথাও যাবে না, কোনো ছেলের সাথে কথা বলবে না,
আমি কিন্তু এখানেই আছি, বুঝতে পেরেছো? হুম। এবার যাও। ভারী ভারী লাগছিল তাই। নীরা বিয়ে বাড়িতে আর কারোর সাথে কথাই বলেনি, জানি নিলয় যখন তখন ওর ঘাড় মুটকে দেবে। ভাইয়া, মেয়েটা কে ছিল রে? কই, কোন মেয়ে? আমার ভাবি। হুম। আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে, কিউটের ডিব্বা। কিন্তু যাবার সময় দেখলাম রঙিন, আর আসার সময় দেখলাম কালো। কাহিনী কি ভাই? তোর এত কাহিনী জানতে হবে না। তাহলে কিন্তু সবাইকে বলে দিব। না রে বোন আমার, তো কষ্ট করতে হবে না, আমি বলবো। যাই হোক ভাই, ভাবি কিন্তু খুব মিষ্টি। হয়েছে, আর বলতে হবে না, চলো বাসায় যাই। নীরা বাসায় ঢোকার সাথে সাথেই, তুমি সত্যি করে বলো, আজ আমায় এই বিয়েতে কেন নিয়ে গেছিলে? একদম মিথ্যা বলবো না। পিয়াস নামের ছেলেটা কেন বললো যে ওর সাথে নাকি আমার বিয়ে হবে? মানে কি এসবের? আমি যদি জানতাম তোমাদের মনে এসব আছে, আমি জীবনেও চাইতাম না। আমি ওরে বিয়ে করতে পারবো না। ওকে আমার পছন্দ হয়নি। তুমি জানো না মা, ওই গুন্ডাটা এই কথা জানলে আমায় কুচি কুচি করে খাবে। তাই বলে তুমি আমায় না বলে সেই লাইনে দাঁড় করিয়ে দিতে পারো না। আমারও তো একটা মতামত আছে। কিন্তু মা, কিন্তু আমি কেন বিয়েতে রাজি হচ্ছি না? যা শুনলাম পিয়াস ঠিকঠাক ছেলে, আর দেখতেও খুব একটা খারাপ না। শুধু কি নিলয়ের ভয়ে মা বাবা এত তাড়াতাড়ি আমায় বিয়ে দিতে চাইছে? শালা নিলয় ইচ্ছে করছে তোর ডাস্টবিনের মধ্যে আটকে রাখি, হাত পা ভেঙে ফ্রিজে রেখে দিব তোর। সাইকো, তোর জন্য আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেল। ও মাই গুডনেস, এই পিয়াসের বাচ্চা এখানে কেন? না জানি এই পিয়াস নিলয়কে কি বলছে। আজ তো নিলয় আমাকে ঝাল মশলা ছাড়াই চিবিয়ে খাবে। আল্লাহ বাঁচাও আমায়। নীরা, তুমি এখানে? জি ভাইয়া, আমি এই কলেজেই পড়ি। আর আপনি এখানে? আর বলো না, এ হচ্ছে নিলয়, আমার ছোটবেলার বন্ধু। আজকে সকালে হঠাৎই দেখা, ওই এখানে নিয়ে আসলো। তোরা আগে দেখে একে অপরকে চিনিস? আরে তুই তো ওকে চিনিস না, ও হলো। কাজিন? কাজিন, ও হলো আমার কাজিন ব্রাদার। কিন্তু নীরা, তুমি তো আমার। আরে ব্যাটা চুপ কর, না হলে নিলয় তোর মাথাটা উড়িয়ে দেবে। নিজের বিপদ নিজে আনিস না। হ্যাঁ ভাইয়া, আমি তো আপনার নিজের বোনের মতোই। নীরা, ও মনে হচ্ছে অন্য কিছু বলতে যাচ্ছে, তুমি ওকে বলতে দিচ্ছ না। এ মা, আমি কি লুকাবো? আপনাকে আপনার বোন ডাকছে, কলেজের বাইরে দাঁড়িয়ে আছে। কি, তিশা এখানে? না, আমি তো মিথ্যে বলছি। মেয়েটা একা দাঁড়িয়ে আছে, আর আমাদের কলেজের সব ছেলে যা বাজে। নীলার এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে কলেজের বাইরে চলে যায়। তখন নীরা পিয়াসকে বলে, দেখুন ভাইয়া, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আর আমি চাই না আপনার আমার কথা কেউ জানুক। বাসায় অনেক বলেছি বিয়েটা ভাঙার জন্য, কিন্তু বাসায় রাজি হচ্ছে না। দয়া করে আপনি না করে দিন, তাহলেই সব পসিবল। তুমি কি কাউকে ভালোবাসো? না, বাসি না, কিন্তু মনে মনে নিলয়ের কথা মনে হয়। যদি বাসতাম তাহলে আপনাকে আর বলতাম না। আমার সমস্যা আছে, আমি বিয়েটা করতে পারবো না। আমি তোমার কথাটা রাখতে পারবো না। আমি বিয়ে করলে তোমাকেই করব। বিয়ের জন্য তৈরি হও। বাই। শোনেন, আমার কিন্তু বিয়ে হয়ে গেছে। কথাটা পিয়াসের কানে যায়নি, তার আগেই চলে গেছে। এই নীরু, তুমি আমাকে মিথ্যে কেন বললে? আর পিয়াস কই গেল? আপনার কি ধারণা আমি মিথ্যু? আচ্ছা বাদ দাও, ও কই গেল? ও তো বাসায় চলে গেল, কি জরুরি কাজ আছে তাই। নীরপাখি? উফ, ছেলেটা আমায় এই নামে কেন ডাকে? আমার যে এই নাম শুনলে বুকের মধ্যে ধক করে ওঠে। কি? তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? কই, না 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 তো, আমার ক্লাস আছে, গেলাম। নীরপাখি, তুমি যে কিছু লুকোচ্ছ তা তো আমি 100% শিওর, কিন্তু কি লুকোচ্ছ সেটা একবার যদি জানতে পারি। তুমি উল্টো পাল্টা কিছু প্যাচ করছো, তো তোমার অবস্থা কিন্তু খারাপ আছে। নীরা কলেজ করে বাসায় চলে আসে, নীলয়কে ড্রপ করে দেয়। সন্ধ্যায় নীরার মা নীরার ঘরে আসে। কি এগুলো মা? এগুলো আমি কি করব?
মা, তোমরা বুঝতে চাইছো না কেন বলো তো? আমি এখন বিয়ে করতে চাই না। মা, তোমাকে আমার কিছু বলার আছে। নিলয়, কিন্তু মা, তুমি বুঝতেছো না মা, নিলয় যদি জানতে পারে আমাদের সবার অবস্থা খারাপ করবে, আর আমাকে তো মেরেই ফেলবে। সেদিন আমাকে দিয়ে বিয়ের পেপারে সাইন করিয়ে নিয়েছে, এত সহজে ছাড়বে না। ওর সব পাগলামো দেখতে দেখতে আমি ওর প্রতি একটু একটু করে দুর্বল হয়ে পড়েছি। কিন্তু আমার জন্য তোমাদের মান সম্মানের কোনো ক্ষতি হতে দিব না, বিয়েটা আমি করব। পরের দিন বিকালে নীরা আর পিয়াসের কোর্ট ম্যারেজ। নীরাকে কলেজে না দেখে নিলয় নীরার খোঁজ নিতে বের হই, কিন্তু নীরার বাড়িতে খোঁজ নিয়ে জানে ওরা সকালে নাকি কোথাও বেড়াতে গেছে। নীরার ব্যাপারটা মোটেও ভালো লাগে না। আর এদিকে নীরার মা বাবা সকালে নীরাকে নিয়ে নীরার ফুপুর বাসায় চলে আসে, কারণ ওরা জানে নিলয় কোন অক্ষরেও জানতে পারলে বিয়েটা হতে দেবে। আগেরবার যেমন করেছিল, নীরাকে আজ লাল পরি সাজানো হয়েছে। নীরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। লাল বেনারসি, লাল চুড়ি, লাল টিপ, লাল লিপস্টিকের কথা মনে করেই নীরা সেদিনের কথা মনে পড়ে যায়। সাথে সাথে নীরা চোখটা বন্ধ করে নিলয়ের ঠোঁটে কিস করা অনুভূতি করতে থাকে। কোর্টে নীরার পিয়াস পাশাপাশি চেয়ারে বসে আছে। পিয়াস অপলক চোখে সুপ্তিকে দেখছে। নীরা বেশ বুঝতে পারে পিয়াস ওর দিকে না খেয়ে তাকিয়ে আছে। আর থাকবে না এবার কেন? এত সুন্দরী মেয়ে যার পাশে বসে আছে, সে না তাকিয়ে থাকতে পারে? কিন্তু নিলয় নীরাকে এভাবে সাজতে বারণ করছিল। নীলয়ের কথা ভাবতে নীরার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। যেভাবেই হোক বিয়ে তো হয়েছে ওদের। নীরা বারবার দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু নিলয় আসছে না দেখে মনটা খারাপ করে আছে। আচ্ছা, আমার কেন মন খারাপ লাগছে ওর জন্য? আমি তো চাইছিলাম ও যেন আমার জীবন থেকে চলে যায়, আর যা হয় ভালোর জন্যই হয়। আমি আর নিলয়ের কথা ভাববো না। কোর্টের সব ফর্মালিটি শেষ, এখন শুধু পিয়াস আর নীরার সই বাকি। নীরার হার্টবিট যেন বেড়েই চলেছে, মনে হয় হার্টটা এখনই বের হয়ে যাবে। ওর মধ্যে পিয়াসও সই করে দেয়। এখন নীরার পালা। নীরাকে অনেকবার সই করার পরেও যখন সই করো না, তখন নীরার মা নীরার কাছে গিয়ে মাথায় হাত দেয়। নীরা কান্না করে দেয়। কাঁপা কাঁপা হাতে কলমটা তুলে পেপারে সই করতে লাগে। নীরা সাইনটা করতে শুরু করে, ঠিক তখনই কেউ পেপারটা টান দিয়ে নিয়ে নেয়। নীরা তাকিয়ে দেখে নিলয় ভয়ঙ্কর দৃষ্টিতে নীরার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। নিলয়কে দেখে নীরার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল ভয়ের চোটে। নীরা কিছু বলতে যাবে, ঠিক তখনই নিলয় নীরার গাড়ে ঠাস করে কষিয়ে থাপ্পড় মেরে দিয়ে পেপারটা টুকরো টুকরো করে ছিঁড়ে নীরার মুখের ওপর ছুঁড়ে ফেলে দিল। কি করলি ভাই এটা তুই? আই বেয়াদব ছেলে, তুমি এখানে কি করে এলে? হ্যাঁ, সাহস কি করে হয় আমার মেয়ের গায়ের ওপর হাত তোলার? আমার মেয়ের জীবনটা নষ্ট না করে তুমি শান্ত হবে না? বেরিয়ে যাও এখান থেকে। নীরার বাবা, বের করে দাও এই ছেলেকে। এরই মধ্যে ৮-১০ জন ছেলে এসে নীরার মা বাবা, পিয়াসের মা বাবা সবার পিছনে এসে দাঁড়ায়। কি করছিস তুই এসব? আজ আমার বিয়ে, তুই এই সিক্রেট করছিস কেন? নীরাকে কি তুই আগে থেকে জানতিস? নিলয় পিয়াসের কথাগুলো শুনে নীরার দিকে আগুনের চোখে তাকালো। আর নীরা ভয় পেয়ে চেয়ার থেকে উঠে নিলয়ের হাত থেকে একটু দূরে গিয়ে গুটি সুটি মেরে দাঁড়ালো। ও কি বলবে তোমায়? সেই কলেজের প্রথম দিন থেকে আমার মেয়েটার পিছে পড়ে আছো। অন্য জায়গায় বিয়ে ঠিক করার জন্য সবার সামনে নীরার বাবাকে যা নয় তাই বলে অপমান করছে। বাজে একটা ছেলে, বাবা মায়ের কোনো শিক্ষা নাই, তা না হলে কারো ঘরের মেয়ের সাথে এমন করতে পারে? আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন যে প্রথম স্বামী থাকাকালীন অন্য কাউকে বিয়ে করে? মানে কি বলতে চাচ্ছ? নীরা আপনার ঘরের মেয়ে ছিল ৩ দিন আগে, ও এখন আমার স্ত্রী। আইন মতেও আমার বিয়ে করা বউ। এই দেখেন প্রমাণ। আমি সই করা পেপারটা দেখিয়ে বললাম। হীরা, এই ছেলেটা যা বলছে তাকে সত্যি? মা, আসলে আগে যদি জানতাম তোর জন্য আমাদের মান সম্মান সব ধুলোয় মিটিয়ে যাবে, তাহলে তোকে আতর ঘরেই গলা টিপে মেরে দিতাম। মা, তুমি বিশ্বাস করো, আমি পেপারে সই করতে চাইনি। উনি আমাকে জোর করে। জোর করে? জোর করে কিভাবে কাউকে সই করানো যায়? আমায় বোঝাতে আসবি না। দেখ ভাই, নীরা তোর সাথে থাকতে চায় না, তাই আমায় বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছে। তোদের বিয়েটা তো আর এমনভাবে হয়নি, তুই আইনিভাবে
নীরাকে ছেড়ে দে, আমি ওকে বিয়ে করব। নীরার নামও মুখে আনিস না, বিয়ে করার চিন্তা মাথা থেকে ফেলে দে, নয়তো কি করবি তুই? ভুলে যাচ্ছিস আমার কিন্তু ক্ষমতা কম নেই। নিলয় পিয়াসের নাক বরাবর একটা পাঞ্চ মেরে দিল। পিয়াস ছিটকে পড়ে গেল। বাবা, ও বাবা, তুমি বিশ্বাস করো, যা হয়েছে আমি ইচ্ছে করে করিনি। আমি এই বিয়ে মানি না। সুপ্রীতি, আমাদের মেয়ে আজ থেকে মরে গেছে। যে মেয়ে মা বাবার সম্মান নিয়ে তামসা করতে পারে সে মেয়ের দরকার নাই আমার। চলো এখান থেকে। আর আপনাকে বলছি, যে ছেলেটা আপনার বাবাকে ভরা পাবলিক প্লেসে সবার সামনে অপমান করে, আর আপনি সেই ছেলেটার সাথে এখন ঘর করবেন ঠিক করেছেন, তখন তার কাছেই থেকেন। আমাদের মেয়ে মৃত। চল বাবা, আমাদের এমন মেয়ে লাগবে না, তোকে এর চেয়ে অনেক ভালো মেয়ে খুঁজে দিব। বাবা, মা, আমাকে একা ফেলে যেও না। আমার কে আছে বলো তোমরা ছাড়া? আমি এই বিয়ে মানি না। নির্পাখি, তুমি মানো আর না মানো, বিয়েটা আমাদের ভাঙবার মতো নয়। এটা যেভাবে হোক তোমাকে মানতেই হবে। নিলয়ের কথা শুনে নীরা নিলয়কে ধাক্কা মেরে দৌড়ে চলে যেতে নিলেই নিলয় নীরাকে ধরে ফেলে। আমি এই বিয়ে মানি না, আর বেঁচে থাকতে মেনেও নিব না। আমি থাকবো না আপনার সাথে। নিলয়ের রাগ এবার চরম পর্যায়ে উঠে যায়। নীরাকে দেওয়ালের সাথে ধাক্কা মেরে ফেলে দেয়। নীরা গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে ফ্লোরে ছিটকে পড়ে যায়। নিলয় বুঝতে পারেনি নীরার লেগে যাবে। নিলয় ছুটতে গেল নীরাকে তোলার জন্য। একদম ছবি নামাই। নিলয় কোনো কথা না বলে নীরাকে কোলে তুলে নেয়। ছাড়ুন, ছাড়ুন আমায়। আমি আপনার। কথাটা পুরো বলতে পারে না, নীরা সেন্স হারিয়ে ফেলে। নিলয় নীরার মুখে দেখে তাকিয়ে দেখে নীরার কপাল বেয়ে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। তখন ধাক্কায় নীরার কপালটা ফেটে গেছে। নির্পাখি, এই নির্পাখি, নীরু, কথা বলো নীরু। কেন যে তুমি আমার রাগটা ওঠাও? ক্ষতি তো তোমারই হয় আলটিমেটলি। বলছো না কেন? তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না। নিলয় দেরি না করে নীরাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নীরাকে ডাক্তার দেখিয়ে ওদের অন্য একটা বাড়িতে নিয়ে যায়, যেখানে নিলয় একা থাকে। নিলয়ের বাবা মায়ের সাথে থাকে না, কারণ নিজের মা বাবার সংসার অন্য মহিলাকেও সহ্য করতে পারে না। নিলয় কখনো ওর সৎ মাকে মা বলে ডাকেনি। ওর বাবাও ও নিয়ে প্রতিবাদ করেনি, আর করলেও কোনো লাভ হয়নি। যাই হোক, নীরা যখন সেন্স ফেরে তখন ও নিজেকে বিছানায় দেখতে পায়। রুমটা খুবই অগোছালো, আর পুরো রুমে নীরা ছবি ঝোলানো। নীরার বুঝতে বাকি থাকে না যে এইটা নিলয়ের ঘর। আস্তে আস্তে সে চারিদিকে দেখতে লাগলো, কোথাও নিলয়কে দেখতে পেল না। নীরার সাহস বেড়ে গেল। ও খুব কষ্ট করে উঠে রুম থেকে বের হয়ে মেইন দরজা খুলে বাসা থেকে পালিয়ে গেল। কিন্তু রাস্তায় এসে আর কিচ্ছু চিনতে পারছে না। আল্লাহ, কোন রাস্তা এটা? আমি তো কিচ্ছু চিনতে পারছি না। কোন দিকে যাব? উফ, মাথাটা মনে হচ্ছে ছিঁড়ে ফেলে দিই। নীরা রাস্তায় দৌড়তে থাকে, কিন্তু কোনো বাড়ি ঘর কিচ্ছু দেখতে পায় না, কারণ নীলা যেখানে থাকে শহর থেকে অনেক ভেতরে। তার আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। আর দিনের বেলায় গাড়ি থেকে গেলেও রাত্রে তো কোনো পোকাও দেখা যায় না। এরই মধ্যে নীরার সামনে একটা গাড়ি দেখতে পেল। নীরা দৌড়ে গিয়ে তাদের কাছে সাহায্য চাইল। প্লিজ, প্লিজ হেল্প মি, সেভ মি প্লিজ। গাড়ি থেকে 4টা ছেলে নেমে এলো। তারা লোহাদুর দৃষ্টিতে নীরার দিকে তাকালো। কি প্রবলেম বেবি? আসো দেখি, ভয় পাচ্ছ কেন? আমরা তোমার সব সমস্যার সমাধান করে দিব। আমার কোনো হেল্প লাগবে না। বলেই দৌড় দিতে লাগলো। অমনি তৃতীয় ছেলেটি নীরার হাত ধরে ফেলে। তোমার না লাগলেও আমাদের লাগবে বেবি। এরই মধ্যে নিলয় গাড়ি নিয়ে এসে থামলো নীরার সামনে। নিলয় বাথরুম থেকে বের হয়ে দেখে নীরা আর নাই, আর মেইন দরজাও খোলা। ও ভালোভাবে বুঝতে পারে নীরা পালিয়েছে, তাই গাড়ি নিয়ে বের হয়ে আসে। এসে দেখে নীরার হাত ধরে কেউ টানাটানি করছে। নীরা ছেলেটার হাত ছাড়িয়ে দৌড় এসে নিলয়কে চোখের মতো জড়িয়ে ধরে। এরই মধ্যে নিলয় লোকেরা এসে 4জন ছেলেকে পেটাতে শুরু করে। নিলয় নীরাকে ছাড়াবার চেষ্টা করে, কিন্তু ছাড়াতে পারে না। নীরা যেভাবে ধরে কান্না করছে এতে নিলয়ের খুব কষ্ট হচ্ছে। নিলয় নীরাকে জোর করে ছাড়িয়ে গাড়িতে নিয়ে বসায়। তারপর বাসায় এসে নীরাকে বিছানায় বসিয়ে দেয়। নিলয় নীরার সামনে পানির গ্লাস এগিয়ে দেয়, কিন্তু নীরা সরিয়ে দেয়। এতে নিলয়ের মাথা খারাপ হয়ে যায়। পানির গ্লাসটা শরীরের সমস্ত শক্তি দিয়ে ফ্লোরে আছাড় মারে। তুমি কি ভাবছো নিজেকে? হ্যাঁ, এখনই কি হতো? আমার কাছ থেকে পালানোর সাহস কি করে হয় তোমার? সাহস কি করে হয় অন্য কাউকে বিয়ে করার? আমি এই বিয়ে মানি না। তুমি মানো আর না মানো, তোমাকে আমার সাথেই থাকতে হবে। আমি আপনার সাথে থাকার চেয়ে মরে যাওয়া পছন্দ করব। এতটাই অপছন্দ করো আমায়? আমি কি এতটাই খারাপ? আমাকে কি ভালোবাসা যায় না? আমি যে অনেক ভালোবাসি তোমায়। প্লিজ প্লিজ আমায় ভালোবাসো নির্পাখি, প্লিজ।
আমি আর কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না, বাসি না, বাসি না, আর কোনোদিন বাসবো না। আই জাস্ট হেট ইউ, আই জাস্ট হেট ইউ। নিলয় নীরার কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারে না, নীরাকে বিছানার সাথে চেপে ধরে। ভালোবাসলেও তোকে আমার সাথেই থাকতে হবে, আর ভালো না বাসলেও থাকতে হবে। আমি থাকবো না আপনার কাছে, আমি কালকেই চলে যাব। নীরার কথা শোনার সাথে সাথে নিলয় নীরা চুলের মধ্যে হাত দিয়ে চুল মুঠো করে ধরে নীরার ঠোঁটে গলায় পাগলের মতো কামড়াতে থাকে। নীরা সহ্য করতে না পেরে নীলাকে ধাক্কা মেরে বিছানার অপর পাশে ফেলে দেয়। আপনার মতো এত নীচ মানুষ আমি জীবনে দেখিনি। আপনার তো এটাই তো আমার শরীর না? নিন, নিন, সব ইচ্ছে পূর্ণ করে নিন। আমি আর আপনার এই ভালোবাসা নামক টর্চার নিতে পারছি না। নীরপাখি, নীরপাখি, তুমি অন্তত আমায় ভুল বোঝো না। আমি সারা জীবন তোমায় টাচ না করে থাকতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি যা করছি তোমাকে ভালোবেসেই করছি। কোনটাকে ভালোবাসা বলেন আপনি? ভয় দেখে একটা মেয়েকে বিয়ে করে নেয়া, জোর করে তাকে আটকে রেখে ভালোবাসা নামক টর্চার করা, এর নাম যদি ভালোবাসা হয় তো এমন ভালোবাসা আমি চাই না। নীর, তুমি শুধু আমায় ভালোবাসো, কথা দিচ্ছি তোমায় আঙ্গুলের টোকাও দেবো না, কখনো দেবো না। তুমি শুধু আমার কথা মতো চলো। বিয়ে হয়ে গেছে আমাদের, তুমি এখন আমার স্ত্রী। ও, আমি তো আপনার স্ত্রী, ভুলেই তো গেছিলাম। তো আমাকে এখানে কেন লুকিয়ে রেখেছেন? নিজের বাসায় কেন নিয়ে যাননি? সবার সামনে কেন নিচ্ছেন না? আগে স্বামীর দায়িত্ব পালন করেন, তারপর স্বামীগিরি ফলাতে আসবেন। নিলয় নীরার কথাগুলো শুনে রুমের একটা চেয়ারে সজোরে মেঝেতে বাড়ি দিয়ে রুম থেকে বের হয়ে গেল, আর নীরা ডুক করে কেঁদে উঠল। আমার সাথে কেন এমন হলো? আমি তো এমনটা চাইনি। আজ আপনার জন্য আমার মা বাবার কাছে আমি মৃত। আমি আপনাকে কোনো দিনও মাফ করব না। যেদিনই হোক আপনার কাছ থেকে আমি পালাবই। এমন অবস্থা করব যাতে আপনি আমায় নিজে ছেড়ে দেবেন। আমি কখনো একটা গুন্ডাকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, কখনো না। সকালে নীরার ঘুম ভাঙলো অনেক দেরিতে। তাকিয়ে দেখে নিলয়ের পায়ের কাছে বসে কিছু একটা করছে। কি করছেন আপনি? ভয় পেও না নীর পাখি, তোমার পায়ের নখগুলো খুব সুন্দর, ওদের একটু রাঙিয়ে দিলাম নেল পালিশ দিয়ে। দেখো খুব সুন্দর লাগছে পা দুটো। নীরা হাসবে নাকি রাগ করবে কিছু বুঝতে পারছে না। রাতে এত কিছু হলো আর এখন কেমন করছে যেন কিছুই হয়নি। নীরা চারিদিকে তাকিয়ে দেখলো এটা সেই রুম না যে রুমে কাল ছিল। এটা কোন রুম? এটা তো সেই রুম না যে রুমে। এটা তোমার শ্বশুর বাড়ি নীর পাখি। মানে? কাল যখন তুমি ঘুমিয়ে পড়েছিলে তখন তোমাকে আমি এ বাড়িতে এনেছি। বিয়ে করেছি তোমায় লুকিয়ে রাখার জন্য তো নয়। গুড মর্নিং গাইস, এই নাও তোমাদের চা। ভাবি, ঘুম কেমন হলো? তুমি? আমি তিশা, তোমার একমাত্র ননদ। ও, থাক, আর পা কামও করতে হবে না, যাও নিজের কাজে যাও। বাবা কোথায়? কেন, আমি থাকলে কি কোনো সমস্যা? বাবাই তো সকালেই বেরিয়ে গেছে, আর সন্ধ্যায় তোমাকে বাসায় থাকতে বলেছে, জরুরি কথা বলবে। কাল আপনি আমাকে কিভাবে নিয়ে এসেছেন? কি করে আবার, কোলে তুলে। জানো ভাবি, কাল ভাইয়া তোমায় কোলে করে সবার সামনে বাসায় নিয়ে আসছে, আর বাবাইকে কি বলেছে জানো? কি? বাবা, আমি নীরাকে বিয়ে করেছি। ওর মা বাবা কেউ আমাদের বিয়েটা মেনে নেয়নি। মেয়েটা কি নিজের ইচ্ছায় তোমাকে বিয়ে করেছে? তোমার কি মনে হয় জোর করে বিয়ে করেছে? সেটাই কি সত্যি নয়? মেয়েটাকে দেখেই তো বোঝা যাচ্ছে ওর উপর কেমন টর্চার গেছে। অযথা কথা বলতে ভালো লাগছে না, তুমি মেনে না নিলে বলো, চলে যাচ্ছি। একদম বাড়াবাড়ি করবা না, নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা করছো। কি ভাবো নিজেকে? এই নিয়ে কাল কথা হবে, ওকে নিয়ে ঘরে যাও। এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানলাম না। জানবা কি করে? তুমি তো ভাইয়ার কোলে স্লিপিং। কি রে, তোকে কি কাজে পাঠালাম আর তুই কি করছিস? মামুনি, একদম মনে নাই। ঠিক আছে, তোমরা নাস্তা করে নাও, এসো। সেটা আপনাকে ভাবতে হবে না, আমরা বাইরে নাস্তা করে নেব। আন্টি, আমার খুব ক্ষুধা লাগছে আর গোসলও করব। আমায় আপনার একটা শাড়ি দেবেন? নীর, তোমার ক্ষুধা লাগছে? আমি বলনি কেন? আমি এক্ষুনি খাবার আনিয়ে নিচ্ছি। আমি আন্টির বানানো খাবারই খাবো। আপনার খাইতে হলে বাইরের খাবার খান। বলে নীরা ওদের সাথে চলে যায়। নিলয়ের উত্তরের অপেক্ষা না করে নীরা ভালো করে জানে যে থেমে থাকলেই নিলয় কোনো না কোনো ব্যাগড়া দেবে। মা, তুমি কোন শাড়ি পরবে এখান থেকে পছন্দ করে নাও। আন্টি, আমি আপনার পায়ে পড়ছি, আমায় এখান থেকে বের করে দিন। আরে আরে, কি করছো? ওঠো ওঠো বলছি। আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাইনি, ও আমায় জোর করে বিয়ে করেছে। বিশেষ করে আমি ওকে ভালোবাসি না, ও ভালোবাসার মানেই বোঝে না। এমন করে বলো না, জানো তো
ওর মা মারা যাবার পর ছেলেটা একা থাকতে থাকতে বড্ড জেদি হয়ে গেছে। তাহলে আপনি? হ্যাঁ, তুমি যা ভাবছো তাই। ওর মা মারা যাবার পর আমায় ওর বাবা বিয়ে করে আনে ওকে দেখাশোনা করার জন্য। জানো, আমায় দেখার পর আমার কোলে এসে জড়িয়ে ধরে মা মা বলে কান্না করছে। আমায় ছেড়ে এক মুহূর্তও থাকতো না। আমিও যদি ওরে ছেড়ে চলে যাই সেই ভয়ে। ভালোই যাচ্ছিল আমাদের তিনজনের সংসার, কিন্তু তোমার ফুপু শাশুড়ি নিলয়ের ছোট্ট মনটাকে আমার বিরুদ্ধে এমনভাবে বিষিয়ে দেয় যে আমায় মা বলে ডাকে না। এই নিয়ে ওর বাবা কিছু বললে খাওয়া দাওয়া ছেড়ে দিত। ওর ফুফু বলছে আমি নাকি ওর বাবাকে ওর থেকে কেড়ে নেব। ভাবছিলাম ও বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু ও একটু একটু করে বড় হবার সাথে সাথে একটু একটু করে দূরে চলে গেছে। এই বাড়িতে থাকে না ও। তিশার সাথে দেখা করতে মাঝে মাঝে এই বাড়িতে আসে। কাল তোকে ওর কোলে দেখেই বুঝেছি ও পাগলের মতো তোকে ভালোবাসে। মারে, নীরার হাত ধরে তুই পারবি আমার ছেলেটাকে স্বাভাবিক করে তুলতে, আবার এ বাড়িতে একসাথে আনন্দে থাকতে, আমায় মা বলে ডাকাতে। আমার ছেলেটা খারাপ না তুই যতটা ভাবিস। ওকে একটু মন থেকে বোঝার চেষ্টা কর, তুই অসুখী হবি না। এটা কোনো দিনও সম্ভব না আন্টি, আমায় মাফ করবেন। ভাই, ভাই, আয় না একসাথে খাই। মামুনি, বাবাইকে খুব মিস করছি, নাস্তা না করে চলে গেল। একা হাতে সব সামলায়, জরুরি মিটিং আছে তাই চলে গেছে, অফিসে নাস্তা করে নেবে। আন্টি, আপনার ছেলে কোনো কাজ করে না? ওর বাবা তো আছেই, ওর কাজ করার দরকার কি? দাঁড়ান, আপনার ছেলের 12টা বাজাচ্ছি। নিলয় তিশা চিল্লানি শুনে বাইরে এসে দেখে নীরা ড্রয়িং রুমে বসে নিলয়ের আশার দিকে তাকিয়ে আছে, আর ওর চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। নিলয় তো ওর দিকে তাকিয়েই আছে। দেখা হয়ে গেছে, আমি খাবো কি? কেন, খাবার কি কম পড়েছে? খাবার টেবিলে তো কত কিছু, ওরগুলো খাবে না? বাইরে কাড়িয়ে দেবো? তুমি তো বললে। বিয়ে করলেই কি স্বামী হওয়া যায়? স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? হ্যাঁ, নাকি এটাও আপনার বাবার দায়িত্বে ছেড়ে দেবেন? ক্ষমতা না থাকলে বিয়ে করেছেন কেন? নীরার কথা শুনে তিশা আর নিলয়ের মা নীরার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কারণ নিলয়ের মুখের ওপর এইভাবে কারো কথা বলার সাহস নেই। আর নিলয় যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে নীরাকে আস্ত গিলে ফেলবে। নীলাকে ওইভাবে দেখেই নীরার জাহাজ শুকিয়ে গেছে। যেতে পারবো না। নীলয় নীরার দিকে রাগে চোখে তাকালো। যাচ্ছি তো, চলেন। নীলয় নীরাকে ঘরে এনেই বসিয়ে দিল। আরে রে, কি করছেন আপনি? আপনি এই কাজটা করতে পারেন না। মাই ডিয়ার নীর পাখি, আমি সব করতে পারি। কাজটা কিন্তু ভালো করছেন না, আমি কিন্তু চিৎকার করব। নীর পাখি, তোমার এই মাথায় যে কি ঘুরপাক খায় আমি বুঝি না ভাবছো? কি বুঝছেন আপনি? এই যে আমি ট্যাপে ফেলে বাসা থেকে বের করে তুমি পালাবে এখান থেকে, তাই এই ব্যবস্থা। তাই বলে আপনি আমার পায়ে শিকল পরিয়ে রাখবেন? আমি পালাবো না, সত্যি আমাকে বিশ্বাস করেন, সত্যি বলছি। জানি তো তুমি পালাবে না নীরু, আমি তোমাকে অনেক বিশ্বাস করি জানো, তাই তো তোমার পায়ে শিকল পরিয়ে দিলাম। আপনি খুব বাজে একটা লোক। নো ড্রামা, ওকে? তুমি যে ড্রামা করার মেয়ে না, আমি খুব ভালো করেই জানি। ওই শোনো, ওই বাড়ির চারিদিকে সিসি ক্যামেরা ফিট করা আছে, আর তো লাইভ আমি আমার এই ট্যাবে দেখতে পাবো। সো পালানোর চেষ্টা করো না। সো ডোন্ট বি স্মার্ট, আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক বেটার আন্ডারস্ট্যান্ড। পৃথিবীর সবচেয়ে বাজে লোক আপনি, আমি আপনাকে খুন করব।
তোমার হাতে খুন আমি সেদিনই হয়েছে, যেদিন তোমায় আমি প্রথম দেখেছি। সো আমার জন্য একদম চিন্তা করুন না, আমি জলদি ফিরে আসবো। নিজের খেয়াল রেখো জান। নীরার কপালে চুমু দিয়ে যেতে শুরু করলো। জান মাই ফুট। বাসায় এসে দেখবেন আমি নেই, পালাতে না পারলেও কিছু একটা করবই। নীরার কথা শুনে নিলয় অচিরেই নীরাকে বিছানার সাথে ধরে নিজে ঠোঁটে নীরার ঠোঁটটা চেপে ধরে টানা 10 মিনিট নিয়ে কিস করে। নীরা এই অনুভূতি আগেও পেয়েছে। নীরা আবেশে চোখ বন্ধ করে ফেলে। নিলয় নীরার ঠোঁট ছেড়ে নীরার মুখের দিকে তাকিয়ে দেখে নীরা চোখ বন্ধ করে আছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে। নিলয় নীরা চোখে চুমু খেয়ে বলল, নীর পাখি, এখান থেকে পালানো তো দূরের কথা, কিছু করার চিন্তাও মাথাতেও আনবে না। কারণ এখন তোমার উপর তোমারই আর কোনো অধিকার নেই। তোমার উপর অধিকারটা আমার। তুমি জান আমার, আর আমার জানটা যেন কোনো ক্ষতি না হয় সেটার খেয়াল তুমি রাখবে। একটা আঁচড় যেন না পড়ে, তাহলে আমি যে কি করব তুমি চিন্তাও করতে পারবে না। বালিশে নিচে ফোন আছে, আমার টাকায় কেনা, বাবার টাকায় না। অন করে দাও, আমি ফোন দেবো। বোরিং লাগলে টিভি দেখো, আর কিছু লাগলে তিশাকে ডেকো। এর বিপরীত কিছু হলে কপালে দুঃখ আছে বলে দিলাম কিন্তু। নিলয় অফিসে চলে গেল। নীরা চুপটি করে বিছানায় বসে পড়ল। তোর সাহস কি করে হয় আমার সাথে এমন করার? আমাকে কি তোর মানুষ বলে মনে হয় না নাকি? তোর কি ধারণা আমি তোকে ভয় পাই? বেয়াদব ছেলে, যখন তখন আমায় কিস করা, এভাবে শিকল পায়ে পড়াতে পারলি? খচ্চর বলা, আটকে রাখবি? রাখ। তোর জীবনটা আমি তেজপাতা করে যদি না দিছি তো আমার নামও নিরু না। এ হোয়াট এ নিরু? নীরা না আমার নাম, নীরা। নীরা আমার নাম, নীরা। নীরা না। আল্লাহ, দুনিয়াতে এত ছেলে থাকতে তুমি আমার কপালে এই গুন্ডাটাকে কুচিয়ে দিলে। আমার বোঝা শেষ, তুই রাক্ষস সত্যি কোনো দিনও ছাড়বি না আমায়। আল্লাহ পথ দেখাও, কি করলে আমি এই রাক্ষসটার কাছে থেকে মুক্তি পাবো? ফোনের কথা বলো না। ওই ফোন। হ্যালো, কে বলছেন? কেমন আছো মা? বাবা কেমন আছে? কোন মুখে তুই ফোন করছিস? যে কাজটা করছিস তারপর ভাবলি কি করে আমরা ভালো আছি? মা তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছু করিনি, আমাকে ব্ল্যাকমেল করে। তাই? তাহলে তুই কেন কালকে ওখান থেকে ফিরে আসলি না, এসে আমাদের কাছে মাফ চাইলি না? ওই ছেলেটার বাড়িতে কেন তুই? আমি এখানে তোমাকে কে বলেছে? ওই ছেলেটাই ফোন দিয়েছিল। তুই তো নিজের সুখ বেঁচেই নিয়েছিস, তো আমাদের কথা না ভাবলেও চলবে তো। নিলয় ফোন দিয়েছিল? নাটক করবি না একদম। আমি বাবার সাথে কথা বলবো মা। চেষ্টাও করবি না। তোর বাবা অনেক কষ্ট পেয়েছে। পিয়াসের পরিবার নেহাত ভালো মানুষ, তাই অপমানটা করেনি। তোর জন্য, শুধু তোর জন্য আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। খবরদার, যদি আর একবার আমায় ফোন দিছিস তো তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হ্যালো হ্যালো মা, তোমরা আমায় ভুল বুঝছো মা। তিশা ঘরে এসে নীরার ফোনের কথা সব শুনতে পায়। তিশা নীরার ঘাড়ে হাত দেয়। নীরা তিশাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করতে লাগে। তোমার ভাই আমাকে জীবন্ত মেরে ফেললো। আমার বাবা মার কাছে আজ আমি মৃত। আমি কোনো দিনও তোমার ভাইকে ক্ষমা করব না। আমার জীবনটা নষ্ট করে দিয়েছে তোমার ভাই। আমি কি করব বলো এখন? মরতেও পারবো না আমি নিজের ইচ্ছায়। শান্ত হও ভাবি, শান্ত হও। এভাবে কান্না করলে শরীর খারাপ করবে। আমি কি করে শান্ত হই বলো? চলো তো, উঠো, তোমাকে এক জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। গুন্ডাটা আমায় আটকে রেখে গেছে, দেখছো না? ওয়েট এ মিনিট। তিশা নীরার পা থেকে শিকলটা খুলে দিল। তুমি কি করে খুললে? আমি তো তখন থেকে অনেক টানাটানি করছি কিন্তু। নিলয়ের বোন আমি, ওর টেকনিকটা জানা আছে আমার। তুমিও জেনে যাবে আস্তে আস্তে। চলো তাড়াতাড়ি, আবার এসে তোমায় আটকে রাখবো, নয়তো তোমার সাথে সাথে আমাকেও মেরে ফেলবে। নীরাকে নিয়ে তিশা ওদের বাড়ির পিছনে বাগানে নিয়ে আসে। বাহ, অনেক সুন্দর তো তোমাদের বাগানটা, এত ফুলের গাছ। সব ভাইয়ার পছন্দ। এই দোলনাটাও তোমার ভাইয়া লাগিয়েছে? না, ওটা বড় আম্মু থাকাকালীন লাগানো হয়েছে। উনি দোলনা খুব পছন্দ করতেন তাই। আর এটা বড় আম্মুর কবর। বড় আম্মু? নিলয় ভাইয়ার আম্মুর। বাসাতেই কবর দিছে? না, বাবাই নাকি দিতে চায় নাই, পারিবারিক কবরস্থানে দিতে চেয়েছিল, কিন্তু ভাইয়ার কান্নায় এখানেই কবর দিছে। একটা কথা জানো, প্রায় ভাইয়া এখানে এসে আম্মুর কবরের উপর এসে শুয়ে থাকে। কেন? ভাইয়ার ভালোবাসার খুব অভাব জানো,
আম্মু মারা যাবার পর তাকে কেউ আর তেমন ভালোবাসেনি, বলতে পারো ভাইয়া নেয়নি। আমার মাকে তো ভাইয়া দেখতেই পারে না, সব সময় খারাপ ব্যবহার করে। আমি সবই দেখি, আর মায়ের নীরবে কান্না। আমি কিছু বলি না, কারণ ভাইয়ার কোনো দোষ নেই জানো। ভাইয়ার মনে আমার ফুপু এমন বিষ ঢালছে যে বিষ আর কখনো ওঠানো সম্ভব না। ভাইয়া আমার মায়ের সাথে কথা না বললেও আমায় খুব ভালোবাসে জানো। তোমার বাবা কিছু বলেন না এ নিয়ে? বাবাই যখন কিছু বলেছে, ভাই এখানে এসে আম্মুর কবরের ওপর শুয়ে চিৎকার করে কাঁদছে আর বলছে, তোমার ভাইকে দেখে বোঝাই যায় না এত কষ্ট মনে আটকে রেখেছে। ভাবি তুমি একটা কথা রাখবে আমার? বলো। ভাবি আমার ভাইয়াটাকে ছেড়ে যেও না, ও খুব ভালোবাসে তোমায়। আমি তোমার ভাইকে ভালোবাসি না। ভাবি ভালোবাসো না, বাসতে কতক্ষণ? সম্ভব না। আচ্ছা বাজি লাগাও। বাজি? আচ্ছা তাইলে বাজির আগে তোমার আমার কিছু কথা রাখতে হবে। কি? আমার ভাইকে মামুনির কাছে ফিরিয়ে দিতে হবে তোমার। কি? আমি কি করে? সেটা আমি জানি না, আর এই কাজটা করলে বাজিতে তুমি হারবে তো 100%, কিন্তু বাই এনি চান্স জিতলে আমি নিজ দায়িত্বে ভাইয়ার কাছ থেকে মুক্তি দিব। তুমি রাজি? ভেবে দেখো, তুমি 1000 চেষ্টা করলেও ভাইয়ার কাছ থেকে পালাতে পারবে না। তাহলে তো রাজি হতেই হবে। আমি রাজি। দ্যাটস লাইক এ গুড গার্ল। এখন জলদি চলো, তোমার গুন্ডা আবার এসে দেখলে আমার মাথা কেটে নিবে। একটা কথা তো বলাই হয় নাই, বাড়ির চারপাশে নাকি সিসি ক্যামেরা লাগানো। আর তোমার ননদকে তুমি কাঁচা খেলোয়াড় ভাবছো? এই দেখো। তোমার ভাইয়ের ট্যাপ তুমি কই পেলে? তোমার না জানলেও চলবে, এখন জলদি চলো। তুমি যাও, আমি আসছি। জলদি এসো, আমি গেলাম। নীরা নিলয়ের মায়ের কবর জিয়ারত করে দোলনায় বসে দোল খেতে থাকে আর ভাবতে থাকে, আচ্ছা আমি সত্যি কি বাজিতে হেরে যাব? নিলয়কে কি সত্যি? আর উনি এতটা একা থাকে কেন? এতটা একা কেউ থাকতে পারে? আমি কি পারবো আন্টির সাথে ওদের মিল করাতে? আমাকে তো পারতেই হবে, আমাকে এখান থেকে বের হতেই হবে। ভাবতে ভাবতে কেউ নীরার গালে কষে থাপ্পড় মারল। নীরা হুড়মুড় করে দোলনা থেকে নিচে পড়ে গেল। আল্লাহ গো, কোন শয়তান রে আপনি? নীরা তাকিয়ে দেখে নিলয়, সে একটা লোক নিয়ে নীরার দিকে তাকিয়ে আছে। নীরার তো নিলয়কে দেখেই জান উড়ে গেল। নিলয় আচমকায় নীরাকে টেনে তুলে নীরাকে ধরে ঠোঁটে কিস করতে শুরু করলো। নিলয় নীরাকে আর ছাড়তেই যাচ্ছে না। এদিকে নীরা দম আটকে যাওয়ার উপক্রম। নীরা সমস্ত শক্তি দিয়ে নিলয়কে ধাক্কা দিয়ে হাঁপাতে শুরু করে। নিলয় আবার নীরাকে টান দিয়ে এনে নীরার ঠোঁট দুটো আবারও আঁকড়ে ধরে। নীরা সহ্য করতে না পেরে নিলয়ের ঠোঁটে কামড় মেরে দেয়। নিলয় তাও নীরাকে ছাড়ে না। এদিকে নীরা জান বেরিয়ে যায় অবস্থা। নিলয় আবার নীরাকে ছেড়ে দিয়ে টানতে টানতে বাড়ির ভেতর নিয়ে আসে। ভাই কি করছিস? ভাবি লাগছে তো, ছাড় ছাড় ভাবিকে। ওকে ওভাবে টানছিস কেন বাবা? ছেড়ে দে ওকে। নিলয় কারো কথা কানেও দিল না, নীরাকে রুমে নিয়ে এসে লক করে দেয়। তোমার ফোন কোথায়? নীরা ভয়ে ভয়ে ফোনটা বের করে দেয়, আর নিলয় ফোনটা নিয়েই সজোরে ফ্লোরে আছাড় মারে। নিলয়ের ফোনটা আছাড় মারা দেখেই নীরা এক দৌড়ে বিছানায় উঠে দেওয়ালের সাথে ঘেঁষে গুটিসুটি মেরে বসে পড়ল। আমার কথা তোমার শুনতে ভালো লাগে না? কি বলে গিয়েছিলাম আমি? শুনতে পাচ্ছ না কি বলছি আমি? টিভি দেখতে বলেছিলেন। আর ফোন দেবেন বলেছিলেন। আর তুমি কি করেছো? কার পারমিশন নিয়ে তুমি পা থেকে ওটা খুলেছো? আর কার পারমিশনে তুমি রুম থেকে বের হয়েছো? কতবার ফোন দিয়েছি, তোমার ধারণা আছে কত টেনশনে পড়েছিলাম আমি? আমি তো। চুপ, একদম চুপ। কোন সাহসে তুমি আমার কথা অমান্য করো? ইউ ইডিয়েট গার্ল। জানো আমি কিভাবে বাসায় আসছি? ভাবছি যে বাস থেকে পালিয়েছি। সে চিন্তা মাথাতেও এলো না। যদি সত্যি এমন কিছু করো তো মনে রেখো তোমার মা বাবা সেই কাজে শাস্তি পাবে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, যেদিন যাব আপনার সামনে দিয়েই যাব। চোরের মতো পালাবো না, বরং আপনি নিজেই আমায় এই বাসা থেকে বিদায় করে দেবেন। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ দেখাও আমারে বলে রুমের সব জিনিসপত্র ভাঙতে শুরু করলো। কি করছেন দেখি, থামুন। একদম কাছে আসবি না, তোর উপরে রাগটা এগুলোর উপর তুলছে। হাতের কাছে আসলে কিন্তু নীরা নিলয়ের কথা শুনেই দুধাপ পিছিয়ে গেল, কারণ নিলয় যে রেগে আছে ওকেও ভেঙে ফেলতে পারে।
সবই যখন ভাঙলেন, এটা বাকি থাকবে কেন? নিলয় নীরার হাত থেকে নিলয় ফুলদানিটা নিয়ে ফ্লোরে আছাড় দিয়ে হন করে বাথরুমে চলে গেল। মামুনি, আমার জন্যই আজ ভাবির ওপর দিয়ে এই সুনামিটা চলে যাচ্ছে। না জানি ভিতরে কি হচ্ছে। কাজটা তুই মোটেও ভালো করিসনি। ছেলেটার যা রাগ, মেয়েটার কোনো ক্ষতি যেন না করে ফেলে। না মা, ভাইয়া এমন কিছু করবে না, কারণ ভাইয়া ভাবিকে অনেক ভালোবাসে। এইদিকে নীরা আস্তে আস্তে ফ্লোর পরিষ্কার করতে থাকে। এরই মধ্যে নিলয় বাথরুম থেকে বের হয়ে নীরাকে ফ্লোর পরিষ্কার করতে দেখে আবারও রেগে যায়। হ্যাচকা টান দেয় নীরাকে। নীরা টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিয়ে নিলয় নীরাকে ধরে নেয়, আর নীরা ভয় পেয়ে নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে। নিলয় নীরা থেকে ঝট করে নিজেকে ছাড়িয়ে নিয়ে নীরাকে বিছানার ওপর ধপ করে বসিয়ে দেয়। সাহস কি করে হয়? তুমি কাজ পরিষ্কার করছো, যদি হাত কেটে যায় তখন কি হবে? হ্যাঁ, আমি তো রুম পরিষ্কার। তোমাকে বলেছি আমি ফ্লোর পরিষ্কার করো, যেটা বলি সেটা তো করো না। আর সব কাজে উস্তাদি করতে কে বলেছে তোমাকে? হ্যাঁ। নীরার কাছ থেকে নিলয়কে দেখছে। নিলয়ের চোখে শুধু ওকে হারাবার ভয়। নীরা লক্ষ্য করলো নিলয়ের ঠোঁটে রক্ত জমাট হয়ে আছে। তখন নীরা নিলয়ের ঠোঁটে কামড় দিয়েছিল, তাই এমন হয়েছে। না চাইতেও নীরার হাত নিলয়ের ঠোঁটে চলে যায়। ভাইয়া, ভাইয়া দরজাটা খোল প্লিজ। ভাইয়া, ভাবিকে মারিস না। নিলয় গিয়ে দরজাটা খুলে দিল। তিশা রুমে ঢুকেই আগে নীরাকে দেখলো, তারপর পুরো রুম দেখেই বলল, ভাইয়া কি করছিস তুই এগুলা? বলেই নিলয়ের দিকে তাকালো। নিলয়কে ওই লুকে দেখে আর কিছু বলার সাহস পেল না। ফরিদা, ফরিদা। জি আপা। রুম পরিষ্কার করে দাও। ভাইয়া ভাবি চলো খেয়ে নিবে। আমি এখন খাবো না, তোমরা খেয়ে নাও। যা আসছি। তিশা চলে গেল। নীলয় নীরাকে বলল, চলো খেয়ে নেবে। কি বললাম শোনেন নাই? তুমি কি যাচ্ছ? আমি আবারও কিছু করি? না চলো। নীলয় নীরা খেতে গেল। আন্টি, আমি বেশি কিছু খাবো না, শুধু একটুখানি। ভাত খাবে নাকি দুটো থাপ্পড় খাবে? কোনটা? কি খাবে জলদি বলো। নীরার কোনো কথা না বলে খাওয়া শুরু করলো। খাচ্ছে আর নীলয় 14 গোষ্ঠী উদ্ধার করছে। তোমাদের বাবা আজ আসবেন না, জরুরি কাজে চিটাগাং যেতে হচ্ছে। ওনার শরীরটাও বেশ কিছুদিন ভালো যাচ্ছে না। বারণ করলাম কিন্তু আমার কথা শুনলো না। মামুনি, বাবাইকে বোঝাও, এভাবে চললে তো খুব জলদি কিছু একটা। এত কথা বলিস কেন তুই? যত সব ফালতু কথা। চুপচাপ খা বলে নিলয় খাবার ছেড়েই উঠে পড়লো আর বাইরে বাইরে চলে গেল। দেখলেন না খেয়ে চলে গেল। ও যায়নি? আপনি জানলেন কেমনে? ও তো বেরিয়ে গেল। ভাবি, ও আমুর কবরে গেছে। নীরা কিছু না বলেও হাত ধুয়ে বাড়ির পিছনে চলে গেল। গিয়ে দেখে নিলয় সত্যি ওর মায়ের কবরের পাশে বসে কাঁদছে। নীলা নীরাকে দেখেই উঠে হন হন করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। নীরা দাঁড়িয়ে থেকে নিলয়ের মায়ের কবরের দিকে তাকিয়ে ভাবতে থাকে, এই ছেলেটা এমন কেন? নিজের কষ্টের কথা কারোর সাথে শেয়ার করতে চায় না কেন? নিজের মধ্যে কষ্ট চেপে রাখতে কে বলেছে ওনারে? সব থাকতেও কেন এই টিমের মতো থাকে? না, ভয় পেলে চলবে না। ওনাকে ওনার সবকিছু ফিরিয়ে দিতেই হবে, তার চেষ্টাই করতে হবে। সারাটা বিকেল নীরা তিশা আর মায়ের সাথে গল্প করে কাটান। সন্ধ্যার পর রুমে এসে নীরা চারিদিকে ঘুরে দেখতে লাগলো। নিলয়ের সব জিনিসপত্র, কাপড় চোপড়, ছোটবেলার ছবি, মায়ের ছবি। নীরা যেন নিলয়ের মায়ায় জড়িয়ে যাচ্ছে। হঠাৎ চোখটা পড়লো বিছানার ওপরে অনেকগুলো প্যাকেটের ওপরে। নীরা প্যাকেটগুলো নিয়ে দেখে সব শাড়ি আর সালোয়ার। নীরার মুখে হাসি ফুটে উঠলো। নীরা শাওয়ার নিয়ে একটা শাড়ি পরলো। ড্রেসিংয়ের সামনে আসতেই নীরা পায়ে একটা কাঁচের টুকরো ঢুকে পড়লো। নীরা ব্যথায় কুকিয়ে উঠলো। এরই মধ্যে নিলয় রুমে ঢুকে নীরা আ করে ওঠাটা শুনতে পায়। নিলয় দৌড়ে নীরার কাছে যায়। নীরা ইশারায় পাটা দেখিয়ে দেয়। নিলয় নীরাকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। নীরার সামনে হাঁটু গেড়ে বসে নীরার পা কোলে তুলে নিয়ে দেখে একটা কাঁচের টুকরো নীরার পায়ে গেঁথে গেছে আর রক্ত পড়ছে। নিমেষেই নিলয়ের চোখ লাল হয়ে যায় রাগে। এরই মধ্যে তিশা আসে রুমে। নীরার পায়ের অবস্থা দেখে দৌড়ে ওষুধের বক্স এনে দেয়। নিলয় কাঁচের টুকরোগুলো বের করে নীরার পায়ে ব্যান্ডেজ করে দেয়। ফরিদা, ফরিদা। জি ভাইজান। কিছু টাকা ছুঁড়ে ফেলে দেয়। এই টাকাগুলো নিয়ে বাসা থেকে বের হয়ে যা। আমি কি কোনো ভুল করেছি ভাইজান? আপনি তাড়িয়ে দিলে আমি কোন হানে যাবো কোন? একটা কথা বলবি না, বেরিয়ে যা এখান থেকে। তুই কোনো কথা বলবি না, তুই এখনো এখানে? ফরিদা আপু, আপনি আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি আনবেন প্লিজ। জি আপা, এক্ষুনি আনতেছি। তুমি আমার কথা অমান্য করেছো। উনি তো ইচ্ছে করে করেনি, তাই না? ফ্লোর পরিষ্কার করার সময় একটু নোংরা থেকে যেতেই পারে, এতে করে ওনাকে তাড়িয়ে দেবার কি আছে? ওনাকে তাড়িয়ে দিলে উনি এখন কই যাবে? আমি এত কিছু জানতে চাই না। ওর জন্য তোমার শরীর থেকে রক্ত পড়েছে, শাস্তি ওকে পেতেই হবে।
তাই? তাহলে তো আপনাকে আগে পেটানো দরকার। আপনি তো ফ্লোর নোংরা করেছেন। আপা পানি। দিন। আর আপনারা এখন যান। আপা আমি। আন্টি রান্না করছে, ওখানে গিয়ে সাহায্য করেন। আমি আপনার সাথে পরে কথা বলছি। পানিটা খান। নিলয় নীরার কথা না শুনে চলে যেতে লাগলো। আমার কথাটা কি কানে যায়নি? নিলয় রাগে চোটে নীরার হাত থেকে পানির গ্লাসটা কেড়ে নিয়ে ঠক ঠক করে পুরো গ্লাস ফাঁকা করে দিয়ে গ্লাসটা নীরার হাতে ধরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নীরা মনে মনে হাসছে নিলয়ের কাণ্ড কারখানা দেখে। নিজে অল টাইম ওকে কষ্ট দেবে, কিন্তু কেউ কিছু ভুল করেও কিছু করলেও তাকে আস্ত কিনে খাবার উপক্রম হয়। অদ্ভুত ভালোবাসা। এই মধ্যে নিলয় রুমে ঢুকে বাথরুমে ঢুকে গেল। বেশ কিছুক্ষণ পরে নিলয় বের হলো। নীরা আর চোখে নিলয়কে দেখছে। নিলয়ের গাল বেয়ে পানি পড়ছে। নীরা যেন প্রায় খড়েই নিলয়কে দেখে ক্রাশ খাচ্ছে। এখন শাওয়ার নিলেন যে? নীরা কিছু না বলে নীরাকে কোলে তুলে দিল। কি করছেন? নিলয় নীরার কথা কানে নিল না, যেতে শুরু করলো। আজ নীরা নিলয়ের কোলে উঠে লাফালাফি করছে না, বরং নিলয়ের গলার দু হাত দিয়ে জড়িয়ে আছে। নীরা নিলয়ের শরীর থেকে আসা মিষ্টি গন্ধে কোনো এক অনুভূতিতে হারিয়ে যাচ্ছে। নিলয় নীরাকে ছাদে নিয়ে এসে দাঁড় করিয়ে দিল। নীরা সাথে সাথে আহ করে উঠল। নিলয় তাড়াতাড়ি করে নীরাকে আবারও কোলে তুলে নেয়। সরি, আসলে মনে ছিল না। সমস্যা নেই, ঠিক আছে। নীরপাখি, এখানে একটু কষ্ট করে শোবা। নীরা কিছু না বলেই শুয়ে পড়ল। নীরপাখি, তোমার হাতটা একটু টান করবা। নীরা হাতটা টান করতেই নিলয় নীরার হাতের ওপরে শুয়ে পড়ল। জানো জান, আজ অনেক দিনের ইচ্ছা তোমার সাথে এইভাবে শুয়ে জ্যোৎস্না দেখবো। তোমায় বলেও তুমি নিজেকে ইচ্ছায় আসতে দিতে না, তাই তোমাকে এইভাবে নিয়ে এসেছি। তোমার জন্য একটা জিনিস এনেছি, নিবা? এই নাও। চালতারা ছাড়ে কই পাইলা? সরি, পাইলেন? নির্বাহী, তুমি আমায় তুমি করে ডেকো প্লিজ। আপনি একটা কেমন যেন লাগে। আচ্ছা বাদ দাও, তোমার যা ইচ্ছা তাই বলো। তুমি এটা নিবা না? নীরার কিছু না বলে নিলয়ের হাত থেকে আচারটা নিয়ে খেতে শুরু করলো। নির্বাহী, আমি খুব সরি। কিসের জন্য? আজ দুপুরে ঘটনার জন্য। হুম। নির্বাহী, জানো এই বিশাল দুনিয়াতে আমার আপন বলতে কেউই নেই। আমার এত বড় দুনিয়াতে কেউ ভালোবাসে না। মা মারা যাবার পর বাবা আবারও বিয়ে করেছিল। ভেবেছিলাম উনি আমার নিজের ছেলের মতো ভালোবাসবে, কিন্তু না, উনি তো আমাকে সবার কাছ থেকে আলাদা করে দেওয়ার জন্য এসেছে। আমার বাবার কাছ থেকে আমায় আলাদা করে দিয়েছে। বাবা আমায় আগের মতো ভালোবাসে না, বলতে পারো আমায় ভাবার মতো সময় ওনার নেই। আমি বাসায় থাকলেও কারো কিছু না, আর না থাকলেও কারো কিছু না, তাই আলাদা বাসায় থাকি। তোমার জেদের জন্য আজ আমি এই বাসায়। আপনাকে কে বলেছে যে আন্টি এ বাসায় আমাদের আলাদা করার জন্য এনেছে? ফুফি বলছে। ফুফি একমাত্র মানুষ যার আসার জন্য একটু সময় আছে। আর যখন তুমি আমার ফোন ধরছিলে না, তখন আমার খুব ভয় করছিল জানো। ভাবছিলাম তুমিও মায়ের মতো আমায় ছেড়ে চলে গেছো। তুমি আমায় কখনো একা রেখে যেও না নীরু। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি তোমাকে অনেক কষ্ট দিই। কি করবো বলো? তোমাকে হারানোর ভয় আমি এমনটা করি। তুমি বোঝো না আমায়? আচ্ছা, আপনি যে কাজ না করে বাসায় বসে থাকেন, এটাও কি আপনার ফুপি বারণ করেছে? ফুপি বলছে। এরই মধ্যে একটা মেয়ে নীল বলে দৌড়ে এসে নিলয়কে আঠার মতো জড়িয়ে ধরলো। মেয়েটি নিলয়কে আঠার মতো জড়িয়েই আছে। নীরা তো খেপে বোম। কি হচ্ছেটা কি? কে আপনি? ওকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? হু আর ইউ আমাকে এই কোশ্চেন করার? লাগছে আমার। ছাড় তো, আগে ভালোভাবে বসতে দে। মেয়েটি নিলয়কে ছেড়ে দিল। নীরা যে নিলয়ের মুখে এত হাসি দেখেছে আগে কখনো দেখেনি। এতে নীরার গা আরো জ্বলে উঠলো। এই তুই এত রাত এখানে কি করে? কার সাথে আসলি? আরে দাঁড়া দাঁড়া, আগে তোকে একটু জান ভরে দেখতে দে। আমি একা আসছি, মা ফুপুর বাসায় গেছে, ফুপু অসুস্থ, তাই আমি তোর কাছে চলে এলাম। ভালো করিনি বল? সেটা আবার বলতে, তোকে খুব মিস করছিলাম। বাহ 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 মিস, তোকে আমি দেখে নিব। লুচু ছেলে বউ থাকতে অন্য মেয়েকে জড়িয়ে ধরা। এই ওই তোর ভাবি, নাম ধরছিস কেন? আমি এসব ভাবি টাবি বলতে পারবো না। নীরাই ঠিক আছে, বাদ দে তো। তুই এত সুন্দর হলি কি করে তাই বল। মনিরা নিলয় কথা বলতে ব্যস্ত হয়ে পড়লো। আর নীরা দুজনকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আর হাতের আজারে হাত চটকাচ্ছে। তিশা এসে বেশ বুঝতে পারলো নীরার মনের মধ্যে কি চলছে। তিশা নীরার কাছে বসে চুপি চুপি বলতে লাগলো, কেউ কি আর চায় নিজের ক্রাশের বউকে ভাবি বলতে? মানে কি বলতে চাচ্ছ? এই শাকচুন্নিটা তোমার গুন্ডার ঘাড় মটকানোর জন্য ওত পেতে আছে, কিন্তু ভাবমতো পারছে না। কি বলতে চাচ্ছ? ভাইকে পছন্দ করে, ও ভাইকে বিয়ে করবে বলে সুসাইডও করতে গেছিল। এরপর ভাই কথা বলা বন্ধ করে দিয়েছিল। পরে ভাইয়ের হাত পা ধরে বন্ধু হবার নাটক করেছে।
এখানে আসলেই ভাইয়ার পিছে আঠার মতো লেগে থাকে। কখন যে কি করবে এই মেয়ে কে জানে। তোমার ভাই যা ইচ্ছে তাই করুক, আমার কি? আমি তো দুদিন পরে চলে যাব, তখন থাকবে ওই মনিরাকে নিয়ে। আর আমার মনে হয় না উনি আমাকে ভালোবাসবে। কি বলো ভাবি এটা? তাকিয়ে দেখো তোমার গুণটাকে কিভাবে জড়িয়ে আছে। ছেলে মানুষের মন কখন কি করে। আর বাদ দাও, তুমি তো চলেই যাবে। আমি রুমে যাব, আমার ভালো লাগছে না। এখনই যাবে? আর একটু থাকি। নীরা, তুমি যাও, নিলয় পরে যাবে। হ্যাঁ আপু, আপনারা থাকেন, আমরা চলে যাচ্ছি। নীরা তিশার দিকে বিরক্ত হয়ে তাকালো। তিশা বুঝেও না বোঝার ভান করলো। ভাবি চলো, ওদের অনেক রাত হবে। তুমি আর আমি খেয়ে শুয়ে পড়ি। আমি একাই যেতে পারবো। আমি আছি তো, চলো ধরে নিয়ে যাচ্ছি। নীরা কিছু বলতে যাবে, ঠিক তখনই মনিরা নিলয়ের চুলে হাত দিয়ে নাড়াচাড়া করছিল। নীরা এবার বেশি খেপে যায়, রাগের বশে উঠে হন করে যাইতে শুরু করলো। কিন্তু একটুখানি গিয়েই পায়ের ব্যথায় কুকিয়ে উঠলো। নিলয় তাড়াতাড়ি করে নীরাকে ধরতে গেল। লাগবে না আপনাকে, আপনি যান আপনার ফ্রেন্ডের কাছে, দেরি হয়ে যাবে। নীলয় তাকিয়ে দেখলো নীরা পা দিয়ে আবারও রক্ত বের হয়ে গেছে। চুপ, একদম চুপ। নীলয় নীরাকে কোলে নিয়ে রুমের মধ্যে চলে আসলো। তিশা এই কাণ্ড দেখে মনে মনে হাসতে থাকে, আর মনিরা রাগে ফুলতে থাকে। মাই ডিয়ার ভাবি, আমি ঠিক ভালোভাবেই বুঝতে পারছি এই ওষুধের ডোজ ভালোভাবেই অ্যাটাক করতে শুরু করেছে। মনিরা আপু চলো আমরা খেয়ে নেই, ওরা পরে খাবে। কেন পরে খাবে কেন? তুই যা, আমি নীলকে নিয়ে আসছি। হ্যাঁ যাও যাও যাও। মনিরা আপু, তুমি না গেলে যে ওষুধটা ঠিকঠাক কাজে দেবে না। নিলয় নীরাকে রুমে এনে বিছানায় বসিয়ে দিল, দিয়ে নীরার পা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। মেয়েটি আপনার বোন? হ্যাঁ, ফুফির মেয়ে। আপনাকে অমন করে জড়িয়ে ধরলো, আপনি কিছু বললেন না কেন? ও তো অমনই, বাচ্চাদের মতো যখন তখন জড়িয়ে ধরে। আপনি খুব মিস করেন না? খুব ভালোবাসেন? হ্যাঁ, ছোট বোনের মতো। ছোট বোন হলে কি বিয়ে করার জন্য সুইসাইড করতো? কে বললো তোমাকে এইসব? এর মধ্যে মনিরা এসে নিলয়ের হাত ধরে টানতে থাকে। চল নীল, খেয়ে নেই, অনেক ক্ষুধা লাগছে। আপনি গিয়ে খেয়ে নিন, ও এখন যাবে না। কেন ও যাবে না কেন? ও খেয়েছে আর খাবে না, আপনি যান। নিলয় হাঁ করে তাকিয়ে আছে নীরার দিকে। নীরাকে বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছু বুঝতে পারলো না। মনি, তুই যা, ফ্রেশ হয়ে খেয়ে নে। নীরা মনি নাম শুনেই নিলয়ের দিকে তাকিয়ে থাকলো। মনিরা চলে গেল। তুমি এমন করলে কেন? মেয়েটা তো মন খারাপ করলো। কেন মন খারাপ লাগছে? যান, গিয়ে কোলে নিয়ে বসে মুখে তুলে খাইয়ে দিন। এমনভাবে কথা বলছো কেন? তুমি থাকো, আমি আসছি। একদম রুম থেকে বের হবেন না, এখানে চুপচাপ বসেন। নীলা কিছু বলতে নিয়েও বললো না, সোফায় বসে টিভি দেখতে লাগলো। খুব শখ না মনিরের কাছে গা ঘেঁষে বসে খাবার? ঘাটা না একদম মোটকে দিব। কিন্তু আমার কেন এত গায়ে লাগছে? ও জাহান নামে যাক, তাতে আমার কি? একটু পরে মনিরা এসে নিলয়ের পাশে বসে পড়লো। নীরা আর চোখে ওদের দেখছে। নীল চল ছাদে যাই, আজ সারা রাত আমরা গল্প করব। না রে, আমার শরীরটা খুব একটা ভালো না, আমি ঘুমাবো, তুই খেয়ে নে যা। তো চল, আমার রুমে তেল দিয়ে তোর মাথা মালিশ করে দিই, খুব ভালো হবে। নীরা এবার জোরে জোরে বলে উঠলো, আমার ক্ষুধা লাগছে, এক্ষুনি আমায় খাবার টেবিলে নিয়ে চলেন। তুমি না বললে খাবে না? বলেছিলাম, এখন বলছি খাবো, আপনি নিয়ে যাবেন কি না? নীলা এসে নীরাকে কোলে তুলে নিয়ে যায়। এটা দেখে মনিরা রেগে যায়, খাবার টেবিলে নিয়ে এসে চেয়ার টেনে বসিয়ে দেয়, আর নিজেও একটা চেয়ার টেনে বসে পড়ে। আন্টি, আপনার খাওয়া শেষ? না রে মা, আমি খাবো না আজ, তোমরা খেয়ে নাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। আন্টি প্লিজ, আপনি আমাদের সাথে বসেন প্লিজ। না রে মা, মন চাইছে না। নিলয়কে উদ্দেশ্য করে বললাম, আপনি আন্টিকে খেতে বলছেন না কেন? আমি কি বলবো? থাক, আপনার কিছু বলতে হবে না, আমায় রুমে নিয়ে চলেন। আপনি বসেন আমাদের সাথে, খেয়ে নিন। নিলয়ের মায়ের মুখে এক ঝলক হাসি ফুটে উঠলো নিলয়ের কথা শুনে। তাড়াতাড়ি করে খেতে বসলো। নীরাও খুশি হলো। নিলয় আস্তে আস্তে নীরার কানে কানে বলল, আমায় দিয়ে কী করাতে যাচ্ছ আমি বুঝি না, রুমে চলো, ব্যবস্থা করছি তোমার। নীরা নিলয়ের কথা কানে নিল না, আরও বলল, এই মাছটা আন্টির প্লেটে তুলে দিন। নীরা কিছু না বলে নীরার কথা শুনে যায়। খাওয়া শেষ হলে নিলয় নীরাকে কোলে তুলে নিতে চাইল। থাক, লাগবে না, আমি যেতে পারবো, আপনি আপনার মনিরার কাছে যান, ও আপনার জন্য বসে আছে। কি হচ্ছে এটা কি? আপনার মনি যদি দেখে আপনি আমায় এভাবে টানাটানি করছেন, তো বেচারির। নিলয় তখনই নীরাকে হন হন করে রুমে নিয়ে চলে আসলো। এসে দেখে মনিরা বসে বসে টিভি দেখছে।
মনি তুই এখন যা। আমিও যাব দিদির কাছে। চুপ মনি, তুই যা। কেন এখন কি করবি? তুই আমার সাথে চল। হ্যাঁ হ্যাঁ যান, আপনি ওরে নিয়ে যান। ওখানে তো ওনার ঘুম ধরবে না। উনি কত মিস করে আপনাকে। আমায় বললো আপনাকে ওনার অনেক কথা বলার আছে। সত্যি? হ্যাঁ সত্যি তো। নীরার কথা শুনে নিলয়ের চরম রাগ উঠে যায়। মনিরাকে হন হন করে রুম থেকে বের করে দিয়ে রুমটা লক করে দিল। নিলয় নীরাকে টেনে নিয়ে বিছানায় চেপে ধরল। নীর পাখি, তুমি কি মনিরার উপর জেলাস ফিল করছো? আমি আমি কেন জেলাস ফিল করতে যাব? আমার কেন জানি মনে হলো তুমি মনিকে সহ্য করতে পারছো না। আপনার সবসময় কত কিছুই তো মনে হয়। জেলাস ফিল কার জন্য করা হয়? যাকে খুব ভালোবাসা যায়। আর আপনার উপর আমার কোনো ফিলিংস নেই। ভালোবাসা তো দূরের কথা। সো প্লিজ এসব বাজে কথা আমায় বলতে আসবেন না। আপনার মন চাইলে মনিরা আপুর কাছে যাইতে পারেন। সত্যি তোমার কিছু যাবে আসবে না? না ঠিক আছে, কিছু আসতে হবে না, হাতটা টান করো, আমি ঘুমাবো। পারবো না আমি। কি বললে? আমার কথা না শুনলে কি করবো জানো? নীরা নিলয়ের কথা শুনে চুপচাপ হাতটা টান করে দিল। আর নিলয় নীরার হাতে মাথা রেখে নীলাকে জড়িয়ে শুয়ে পড়ল। নিলয় এভাবে জড়িয়ে ধরাতে নীরার হাত পা কাঁপতে শুরু করলো, বুকের মধ্যে ধুকধুক করতে লাগলো। কি করছি এটা কি ছেলেটা বলছে না এভাবে জড়িয়ে ধরলে আমার। আপনি একটু সরে গিয়ে ঘুমান। কেন? আমার অসুবিধা হচ্ছে। কেন, আমার মাথার ভারটা কি খুব বেশি হয়েছে? তা নয়। ও আচ্ছা। মনটা খারাপ করেই বালিশে গিয়ে শুয়ে পড়লো। নীলয়কে দেখে নীলার একটু খারাপ লাগতো। আচ্ছা এখানে এসে ঘুমান। থাক, লাগবে না। আমি আসতে বলছি। নীলয় এসে নীরার হাতে শুয়ে পড়ল, কিন্তু আগের বারের মতো জড়িয়ে ধরল না। নীরার ব্যাপারটা মোটেই ভালো লাগলো না, কিন্তু নীলয়কে কিছু বলল না। কখন যে ঘুমিয়ে পড়লো সে নিজেও জানে না। সকালে সুপ্তির ঘুম ভেঙে দেখলো যে সে নীলয়ের বুকের মধ্যে, আর নীলয়কে শক্ত করে জড়িয়ে ঘুমিয়ে আছে। নীরা নিলয়ের কাছ থেকে নিজেকে ছাড়াতে পারলো না। হায় হায় আল্লাহ, ঘুমের মধ্যে মানুষ এত শক্ত করে কেমনে জড়িয়ে ধরে থাকতে পারে? নীরা তাকিয়ে দেখলো নিলয়ের ঠোঁটে এখনো লাল দাগ হয়ে আছে। নীরা নিলয়কে এই প্রথম এত কাছ থেকে দেখছে। নিলয়কে আজ একদম বাচ্চাদের মতো লাগছে নীরার কাছে। নিলয়ের চুলগুলো সত্যিই খুব সুন্দর। নীরা নিলয়ের চুলে আঙুল দিয়ে নাড়াচাড়া করতে লাগলো। তারপর নিলয়ের ঠোঁটে কাটা জায়গায় হাত দিয়ে দেখলো নীরাজ নিলয়ের মায়ায় জড়িয়ে গেছে। এত কাছে কোনো ছেলে থাকলে সব মেয়ের একটু কষ্ট হবেই। নীরা হঠাৎই নিলয়ের ঠোঁটে হালকা করে কিস করে দেয়। নিলয় সাথে সাথে চোখ মেলে তাকায়। নীর পাখি, তুমি কি করলে এটা? কই কি করলাম? আপনি আমাকে এভাবে জড়িয়ে আছেন কেন? লজ্জা করে না এভাবে একটা মেয়েকে জড়িয়ে ধরে ঘুমাতে? ভুলে যাবেন না আমি আপনাকে এখনো স্বামীর অধিকার দিইনি। সো ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবেন না। যত সব। নীরা নিলয়কে এতগুলো কথা শুনিয়ে বাথরুমে চলে যায়। এটা কি হলো? আমার বিল্লি আমাকে ম্যাও ম্যাও করছে। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখবো তুমি আমাকে কিভাবে দূরে সরিয়ে রাখো। সেই ব্যবস্থাই করছি। নীরা ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে যে মনিরা নিলয় বিছানায় বসে গল্প করছে, আর মনিরা কথায় কথায় নিলয়ের গায়ের ওপরে ঢলে পড়ছে। এই মেয়েটা এত অসভ্য কেন? লজ্জা করে না এভাবে পরপুরুষের গায়ে ঢলে পড়তে? বেহায়া নির্লজ্জ মেয়ে কোথাকার। আর ওনাকে দেখো না কেমন ওর সাথে দাঁত দেখিয়ে গল্প করছে। লুচ্চু ছেলে একটা। গুড মর্নিং মনির আপু। সেম হিয়ার। কিরে, এর ঘুম কেমন হলো? কেন রে, ওর ঘুম কেমন হলো তুই জেনে কি করবি? খুব একটা ভালো না রে। আমি বুঝি না স্বপ্নে তোর ঘুম কেন হয়নি। কেন ঘুম হয়নি? আমায় ডাকলে পারতি। কেন রে, তোকে কেন ডাকবে? তুই কি ওকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিতিস নাকি? হ্যাঁ বেয়াদব ছেলে। তোর কি আমার জন্য আর সময় আছে? কেন রে শাকচুন্নি, তোরে টাইম দিতে হবে কেন রে? তুই কোন রানী ভিক্টোরিয়া? হ্যাঁ আরে বলেই দেখতি। শালা লুচু পোলা, রাতে আসিস আমার কোলে শোবার জন্য। তুলে আসার যদি তোকে না দিছি তো আমার নামও নিরানা। নীরা নিলয়ের মুখের ওপর টাওয়ালটা ছুঁড়ে ফেলে হন হন করে রুম থেকে বেরিয়ে যায়। দেখলি কেমন বেয়াদব মেয়ে? এক তো মেয়ে থাকতে তুই একে যে কেন বিয়ে করতে গেলি কে জানে। তোর লাগেনি তো? তুমি যে আমার মায়া জালে আটকে গেছো নীর পাখি। দেখি তুমি কেমন করে এই জাল ছিঁড়ে বেরিয়ে যাও। না রে লাগেনি, তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি থাকি, তুই যা, একসাথে যাব। ঠিক আছে। এদিকে নীরা হন হন করে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে নখ কামড়াতে শুরু করে। নীরা রাগ হলে এটাই করে সে। তিশা নীরাকে দেখে বেশ বুঝতে পারে নীরার এই আচরণটার কারণটা কি। তিশা মনে মনে ভাবলো নীরাকে একটু রাগিয়ে দেওয়া যাক। ভাবি গুড মর্নিং।
মর্নিং। ভাই উঠেছে ভাবি? ওঠেনি আবার, ওনার মনির সাথে রসি রসি গল্প করছে। তাই বলো, মনিরাপু আসলেই ভাই সকাল সকাল উঠে, তাছাড়া তো সকালে ডেকেও তোলা যায় না। তাই? হ্যাঁ তাই তো। দেখো আজ দুজন সারাদিন একসাথে থাকবে, ভাইকে কোথাও যাইতে দিবে না। থাকাচ্ছি তোমার ভাইকে ওর সাথে, দাঁড়াও। বলে নীরা হন হন করে রুমে চলে যায়। গিয়ে দেখে মনিরা এখনো বিছানায় বসে আছে আর নিলয় ওয়াশরুম থেকে বের হচ্ছে। নীরা গিয়ে ওয়ার্ডরোব থেকে ব্ল্যাক শার্ট, স্যুট, প্যান্ট, টাই বের করে দিয়ে নিলয়কে রেডি হতে বলল অফিসে যাবার জন্য। নীল, চল না আজ কোথাও গিয়ে ঘুরে আসি। আজ কোথাও যাস না? না, ওর জরুরি কাজ আছে, ওকে অফিসে যেতেই হবে। আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? না, বলছিলাম যে নীরা এমনভাবে নিলয়ের দিকে তাকালো যে নিলয় জামা কাপড় তুলে সুরসুর করে ওয়াশরুমে চলে গেল। মনির আপু, আপনি এখন যান, ও অফিসে যাবে তো, অফিস থেকে এসে আপনার সাথে গল্প করবে। আর শুনুন, এভাবে নক না করে যখন তখন রুমে আসবেন না। এখন নিলয় বিবাহিত, সাধারণ ম্যানেজটুকু আপনার থাকা উচিত। মনিরা নীরার কথা শুনে তো রাগে কটমট করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। তিশা রুমের বাইরে থেকে সব দেখছে আর মনে মনে বলছে, বাহ ভাবি বাহ, তুমি তো কামাল করে দিচ্ছ। এইটুকুতেই এমন? তাহলে সামনে না জানি আরো কি কি করবে। তুমি তোমার রাগকে এমন ভাবেই ধরে রাখো, তাহলেই আমার প্ল্যানটা সাকসেস হবে। ভাবি, ইউ আর দ্য বেস্ট। মনিরা মা, তোমার আম্মু কবে আসবে? আসলে দেখতেই পাবেন। আর আপনারা জানে কি করবেন? নিলয়ের মায়ের মন খারাপ হয়ে গেল মনিরার কথা শুনে। উড়ে উঠে গেলেন খাবার ছেড়ে। নিলয় মনিরাকে কিছু বলল না, কারণ ও নিজেই এরকম করে। তিশা নীরার দিকে তাকিয়ে থাকে। মনির আপু, একটা কথা বলি, রাগ করবেন না। বড়দের সাথে কি করে কথা বলতে হয় আপনি কি সেই শিক্ষা পাননি? হাউ ডেয়ার ইউ! আমাকে এ কথা বলার সাহস কই পাও? যে যেমন তার সাথে তেমন করেই কথা বলতে হয়। নীরা, তুমি কি বলছো? যে আপনার মায়ের সাথে এমন ব্যবহার করে, আপনি তার হয়ে আমাকে ধমকাচ্ছেন? ও তো ভুল কিছু বলেনি। ওনার আমাদের পরিবার সম্পর্কে এত কথা জানতে হবে কেন? নীরা নিলয়ের সাথে কোনো কথা বলে না, তিশার হাত ধরে উঠে চলেই আসে। কোন মেয়েকে বিয়ে করছিস তুই, যে তোকে সম্মান করে না? আমি আর এক মুহূর্তও এই বাড়িতে থাকবো না। তুই রাগ করিস না, আমি অফিস থেকে এসে নীরাকে বোঝাবো। তুই ফুবিকে কিছু বলিস না, আমি এসে সব দেখছি। নিলয় অফিসে চলে গেল আর মনিরার মাকে ফোন করেই সব জানিয়ে দিল। এদিকে নিলয়ের মা নিলয়ের কথা শুনে খুবই কষ্ট পায়। ও যাই বলো, কিন্তু বাইরের লোকের সামনে এই কথা নিলয় বলাতে উনি খুবই কষ্ট পায়। এদিকে তিশা রুমে গিয়ে কান্না করতে থাকে। এই মেয়ে, কাঁদছো কেন? একদম কাঁদবে না, আমি এখন আছি তো। তোমার ভাইকে তোমাদের কাছে ফিরিয়ে দিব আমি, আমার উপর বিশ্বাস রাখো। আমার একদম সহ্য হয় না মামনির সাথে কেউ এমন ব্যবহার করলে, কিন্তু আমার তো করার কিছু নাই। টেনশন করো না, আমি আছি। এখন চলো তো কোথাও গিয়ে ঘুরে আসি। চলো আমার কলেজে যাই, যাও রেডি হয়ে নাও। নীরা তিশা রেডি হয়ে বেরিয়ে যায় আর মনিরা নীলাকে ফোন দিয়ে বলে যে নীরা খুব সেজে গুছে বাইরে গেছে। নীলা তো শুনে অফিস থেকে বেরিয়ে পড়ে। নীরা আজ নীল রঙের সালোয়ার পরেছে আর নীল রঙের চুড়ি, কালো টিপ আর হালকা লিপস্টিক। ভাবি, তোমাকে যা লাগছে না, আমি নিজেই প্রেমে পড়ছি। আর ছেলেগুলারই বা কি দোষ বলো? এভাবে তাকিয়ে না থেকে যাবে কোথায়? তোমার ভাই থাকলে সবগুলোর ঘাড় মটকাই দিত। দেখো দেখো, আমার জন্য কত ছেলে লাইন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আর আমি কার ঘাড়ে ঝুললাম? ওই গুন্ডার গলায়। তাই নাকি? আমার ভাই কি ফেলনা নাকি? তুড়ি মারলেই মেয়ের লাইন লেগে যাবে। উদাহরণস্বরূপ মনির আপু। তুমি থামবে নাকি রাস্তায় চলে যাব? আরে না 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 না, চলো চলো। কিন্তু যাই বলো ভাবি, মনির আপু ভাইকে খুবই ভালোবাসে মনে হয়। তুমি চলে গেলেও ভাইকে খুব যত্নেই রাখবে। নীরা কিছু বলতে যাবে, ঠিক তখনই একটা ছেলে নীরার সামনে হাঁটু কেটে বসে পড়ে। তারপর এক গুচ্ছ লাল গোলাপ এগিয়ে দিয়ে প্রপোজ করে বসে। নীরা কিছু বলতে যাবে, ঠিক তখনই ছেলেটার পিছনে নিলয় এসে দাঁড়ায়। নিলয়কে দেখে নীরা তিশা দুজনেই ভয় পেয়ে যায়। নীরা ভালোভাবেই বুঝতে পারে ছেলেটির কপালে দুঃখ আছে। নীরা তাই পরিবেশ বাঁচাতে চেষ্টা করলো। আরে ভাই, কি করছেন? কি ওঠেন? আমি বিবাহিত ভাই, আর এটা আমার ননদ। হ্যাঁ ভাইয়া, এটা আমার ভাবি। আপনি যান না এখান থেকে। ছেলেটি নীরার কথা শুনে আফসোস করে চলে যেতে গিয়ে আবারও ফিরে এসে নীরাকে ফুলগুলো নিতেই সেই রকম জোরাজুরি করতে লাগলো। নীরা কিছু না ভেবেই ফুলগুলো হাতে নিল। নিলয় নীরার গালে আচমকা এসে ঠাস করে থাপ্পড় মেরে হন হন করে টেনে গিয়ে গাড়িতে বসিয়ে দেয়। হায় আল্লাহ, ভাবি তো আজ শেষ। কে বাঁচাবে আজ ভাবিকে? কেন যে কলেজে আসতে গেলাম কে জানে, আর কেন যে ভাবি
ফুলগুলো হাতে নিতে গেল কে জানে। এখন কি হবে? ভাব দেখানো হচ্ছে আমি যা ইচ্ছে করি, তোর কি রে? হ্যাঁ, আমি কি তোর মতো কাউকে জড়িয়ে ধরেছি? হ্যাঁ বেটা খচ্চর, আমার গালটা কি সরকারি পেয়েছে যে যখন তখন মারবে? কিন্তু যেভাবে আছে মনে হচ্ছে আমার কপালে দুঃখ আছে। আল্লাহ বাঁচাও আমায়। নিলয় গাড়ি থামিয়েই নীরাকে নামিয়ে ট্রেনের রুমে থেকে নিয়ে যেতে শুরু করলো। মনিরা নীরাকে ওইভাবে টানতে দেখে নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নীল, তুই ওইভাবে ওকে টানছিস কেন? ওর হাত ছাড়। এখন আমার সামনে থেকে সৎ প্লিজ, তোমার মাথা গরম আছে। মাথার কি দোষ বল? যে মেয়েকে বিয়ে করছিস মাথা তো গরম থাকবেই। তুই আমার সাথে চল, তোর মন ভালো করে দিব। হ্যাঁ হ্যাঁ মনির আপু, ওকে আপনার সাথে নিয়ে যান, আমার অনেক কাজ আছে। কিন্তু নিলয় হাতটা ছাড়ে না, আরো শক্ত করে হাতটা ধরে রাখে। ছাড় না ভাইয়া, ভুল হয়ে গেছে। তোকে না বলে আর কোথাও যাব না আমরা। কেন যাব না? 100 বার যাবো, 1000 বার যাবো। উনি বলার কে? আর আমাদের তো কোনো ভুল হয়নি। এত সুন্দরী মেয়ে আমি, ছেলেরা তো প্রপোজ করতে পারে। আমি কি আর কারো কোলে গিয়ে বসেছি নাকি যে ভুল হবে? নিলয় এবার নীরাকে সবার সামনে কোলে তুলে দিয়ে রুমে দাঁড় করিয়ে রুমটা লক করে দেয়। নীরা সাহস নিয়েই বলল, আচ্ছা আমি কি কারোর সাথে ডেটে গেছি নাকি কারোর সাথে? তোমার সাহস কি করে হয় এসব কথা বলা? কার হুকুম নিয়ে তুমি সেজে বের হয়েছো? আমার লাইফ আমি যা ইচ্ছা তাই করতে পারি, আপনার কি? নিলয়ের স্যুটটা খুলে বিছানায় ছুঁড়ে ফেললো, তারপর শার্টের হাতের বোতাম খুলে জড়াতে শুরু করলো। নীরা এই দেখে আর একটা কথাও বললো না। কি বলছিলে যেন? আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? তুমি এইভাবে পিছাচ্ছ কেন? প্রশ্নের উত্তর নিবা না? না, আমার কোনো প্রশ্নের উত্তর লাগবে না। নীরা পিছতে পিছতে দেওয়ালের সাথে ঠেকে যায়। নিলয় নীরার মুখে খুব কাছে চলে যায়, খুব কাছে। নীরার মুখের উপর নিলয় নিঃশ্বাস গিয়ে পড়ছে। তোমাকে না বারণ করেছিলাম লিপস্টিক দিবা না? আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি তো। নীরার কথা শেষ করতে পারে না, তার আগেই নিলয় নীরার ঠোঁটে নিজের ঠোঁটটা ডুবিয়ে দেয়। সেই সময় মুনিরা দরজা জোরে জোরে ধাক্কাতে শুরু করে। নিলয়ের ঘোলটা কেটে যায়। নীরা তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দেয়, আর মুনিরা নীরার দিকে তাকিয়েই নিলয়ের হাত ধরে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে যায়। নীরা নিলয়ের যাবার দিকে তাকিয়ে থাকে। কি হয়েছে, এইভাবে টানছিস কেন? কে বললো তোকে এইসব কথা? আমি এখন আগের মতোই আছি। তুই বুঝতে ভুল করেছিস পাগলি। মোটেই না, তুই আমায় আগের মতো কেয়ার করিস না, সময়ও দিস না, সবসময় নীরার সাথেই থাকিস। জানিস নীরা আমায় কি বলছে? কি বলেছে? আমার সব সময় তোর ঘরে যাইতে বারণ করছে, তোর থেকে দূরে থাকতে বলছে, আর যত তাড়াতাড়ি সম্ভব এ বাড়ি থেকে চলে যেতে বলছে। সত্যি এইসব বলেছে? নয়তো আমি কি মিথ্যা বলছি? আমি কালকে এই বাসা থেকে চলে যাব, এভাবে আর অপমানিত হতে পারবো না। জানিস না, চল আমার সাথে। কোথায়? নীরা, নীরা। কি? মুনিরার কাছ থেকে মাপ চাও। কেন? তুমি ওর সাথে মিসবিহেভ করেছো, সেজন্য। আমি কোনো মিসবিহেভ করিনি। থাক না নীল, আমি কাল চলে যাব। তুই কেন যাবি? নীরা, ওর কাছে মাপ চাও। তুমি ওকে আজ রুমে যেসব কথা বলেছো সেসব কথা তোমার বলা উচিত হয়নি। তুমি ওর কাছে সরি বলো। কেন সরি বলবো? আপনার মনিরার বোঝা উচিত ছিল যে আপনি এখন বিবাহিত, আমি থাকি সেই রুমে, যখন তখন নক না করে রুমে ঢোকা উচিত না। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি সরি বলো, ব্যাস। সরি মনির আপু, আমার ভুল হয়ে গেছে, আমি আমার লিমিটটা ক্রস করে ফেলেছি। আসলে আমার তো এখানে কোনো জিনিস বা কারোর উপর অধিকার নেই। নিলয় আপনার, আর রুমটা আপনার, আপনি যখন তখন ওর রুমে আসতে পারেন। ভুলবশত আপনাকে অনেক কথা বলেছি, আমাকে মাফ করে দেবেন। সবাই নীরা দিকে তাকিয়ে আছে। নীরার কথা শুনে সবাই চুপ হয়ে গেল, এমনকি নিলয়। ভুলে নীরা নীরবে ওখান থেকে চলে আসলো। ভাই, কাজটা তুই মোটেই ঠিক করলি না। ভাবি অনেক কষ্ট পেয়েছে। আমার জন্য তোদের মধ্যে ঝগড়া হোক আমি চাই না নীল, আমি কাল চলে যাব। মুনি, বারবার এক কথা বলিস না। সরি বললো তো তোকে, তারপরও কেন ওই কথা বলছিস? যা রুমে যা। নিলয়ের ফোন আসলো অফিস থেকে, আর নিলয় বেরিয়ে গেল। নীরা রুমে এসে ইচ্ছে মতো কান্না করতে থাকে। ভাবি কেঁদো না, শাকচুনিটা তোমার গুন্ডাকে নিজের বশে করে নিচ্ছে। এখনো সময় আছে, নিজের জিনিস নিজের করে নাও, নয়তো কেউ নিয়ে চলে যাবে। চলো, মামুনি ডাকছে। তুমি যাও, আমি আসছি।
নীরা চোখে মুখে পানি ছিটা দিয়ে এসে নিলয়ের মায়ের রুমে যায়। মামুনি আসবো? আর মা, আমি খুব খুশি তুই আমাকে মামনি বলছিস। না আসলে থাক, কিছু বলতে হবে না, তোর সাথে কিছু কথা আছে। আয় বস। আজকে নীলা যেটা করলো এতে নীলয়ের কোনো দোষ নাই মা, সব মনিরা সাজানো চক্রান্ত। মিষ্টি কথা নীলাকে দিয়ে এসব করাচ্ছে। আজ তোকে কিছু কথা বলি, মনিরার মা মানে তাদের ফুপি আমার সাথে ঠিক এমন করেই নীলয়কে আমার কাছ থেকে দূরে সরাইছে। আজ মনিরা আবার এমন করে নীলাকে নীলয়ের কাছ থেকে সরাবে। এমনটা করে ওদের লাভ কি? বললে তোরা বিশ্বাস করবি না, তোদের ফুপি নিলয়কে তার হাতে রাখছে। আমাদের কিছু সম্পত্তি বাদে নিলয়ের নামে সব সম্পত্তি আছে। আর মনিরার মায়ের ইচ্ছে মনিরার সাথে বিয়ে দিয়ে নিলয়ের বাবার সব সম্পত্তি নিজের নামে করে নেবে। আমি ওনার প্ল্যানটা জানতাম, তাই আমার কাছ থেকে নিলয়কে দূরে সরিয়ে নিচ্ছে। নিলয় তোর ফুপির কথায় ওঠে আর বসে। তোরা জানিস তোদের ফুপি যে কেমন তা তোদের বাবাও জানে। আঙ্কেল জানেন তো কিছু বলেন না কেন? ও প্রতিবাদ করেছিল কিন্তু কোনো লাভ হয়নি, বরং নিলয়ের বাবার কাছ থেকে দূরে সরে গেছে। প্রতিবাদ করলে নিজের ছেলে হারাতে হবে, তাই কিছু বলে না। মা তুই পারিস আমার সংসারটা বাঁচাতে, ও তোর কথা শোনে, কিছু একটু কর। নীরা কিছু না বলে বাগানে চলে আসে। বাগানের দোলনায় বসে বসে দুলতে দুলতে অনেক কথা ভাবে। এদিকে নিলয়ের আসতে রাত 8টা বেজে যায়। এসে রুমে নীরাকে না দেখে মনে মনে ভাবে যে হয়তো তিশার কাছে আছে। ফ্রেশ হয়ে এসে অনেকক্ষণ বসে থাকার পরও নীরা আসে না। নিলয়ের চিন্তা বেড়ে যায়। ও উঠে রুম থেকে বেরোতে থাকে। তখনই মুনিরা এসে নিলয়ের সাথে গল্প করবে বলে নিলয়ের হাতটা টেনে ধরে। মুনিরা, সবসময় ভালো লাগে না, সর, আমার কাজ আছে। ভাই ভাবি কই, কি করছে? দুপুরে তো খায় নাই। আমার পড়া ছিল তাই বিকাল থেকে যাইতে পারি নাই। মানেটা কি? ও ওখানে নাই, রুমে নাই, গেল কই? আমি কখন থেকে বসে আছি ওর জন্য। বলিস কি, তুই খুশি তো? মুনির আপু জানে তো? যা তুই মুনির আপুর কাছে যা, ভাবি যেখানে যায় যাক, তোর চিন্তা করতে হবে না। বলেই তিশা মামুনি মামুনি বলে দৌড়ের মায়ের কাছে চলে আসলো। মামুনি, ভাবিকে দেখেছো? না তো, কেন, কি হয়েছে? ভাবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হায়লা, কি বলিস? পুরো বাড়িতে খুঁজেছিস? কই গেল মেয়েটা? যাবে না, ঠিক করেছে। তোমার ছেলের কাছে কেউ থাকতে পারবে না। এর মধ্যে নিলয়ের বাবাও আসে। সব কথা শুনে উনিও নীরাকে খুঁজতে বের হয়। রাত 11টায় নিলয় আর ওর বাবা চারিদিক খুঁজে বাড়িতে এসেছে মতো সবাইকে বকছে। এরই মধ্যে নিলয়ের ফোনে কেউ ফোন দিয়ে রোড অ্যাক্সিডেন্টের কথা বলে, আর একটি মেয়ে নাকি মারা গেছে। মেয়েটার গায়ে নাকি নীল লগের সালোয়ার ছিল। সেটা শুনে নিলয় ফ্লোরে ধপ করে বসে পড়ে। নীরা বলে চিৎকার করে উঠে সে। নিলয় ফ্লোরে ধপ করে বসে নীরা বলে চিৎকার করে উঠল। কি হলো বাবা, এমন করছিস কেন? ভাইয়া, ভাবি কই? কি হয়েছে ভাবির? নীল, তুই এমন করছিস কেন? যে নিজের ইচ্ছায় চলে গেছে তাকে খোঁজার কোনো মানেই হয় না। মুনিয়া, এখন এসব কথা বলার সময় না, তুমি চুপ করে থাকো। আমি কেন চুপ থাকবো? আরে রাস্কেল, কিছু বলছিস না কেন? কি হয়েছে বাবা, আমায় বল। মামনি মামনি আমার নীরার অ্যাক্সিডেন্ট হয়েছে। মামনি, আমার নীরা নেই। কি সব বলছিস? শান্ত হ বাবা, শান্ত হ। বোমার কিছু হয়নি। আমার জন্যই আজ এমন হলো। আমি এখন কি করব? ইডিয়েটের মতো বসে আছিস কেন? চল, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে চল জলদি। সবাই বের হচ্ছে। ঠিক তখনই নীরা ডলতে ডলতে চোখ ডলতে ডলতে বাসায় ঢোকে আর সবাইকে কোথাও যেতে দেখে। কি হয়েছে? আপনারা সবাই কোথায় যাচ্ছেন? কারোর কিছু কি হয়েছে? সবাই নীরাকে দেখে থমকে গেল। নিলয় নীরাকে দেখে সবার সামনে জড়িয়ে ধরল। 2 মিনিট পর নিলয় নীরাকে ধাক্কা দিয়ে একটু দূরে সরিয়ে দিল। কই গিয়েছিলে তুমি? আমি তো কোথাও যাইনি, বাগানে ছিলাম, দোলনায় বসেছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। নীরার কথা শুনে নিলয় নীরার গালে কষে একটা থাপ্পড় মারে। নীরার টাল সামলাতে না পেরে ধূপ করে পড়ে যায়। নীলয়ের মা নীরাকে কোলে জড়িয়ে ধরে। এতটা ইরেসপন্সিবল কেন তুমি? তুমি জানো হ্যাঁ আমাদের ওপর দিয়ে কি যাচ্ছে? টেনশনে আমাদের জান চলে যাচ্ছে, আর তুমি সে জিজ্ঞেস করছো কার কি হয়েছে? ইউ ইডিয়েট গার্ল, থাপড়ায় তোমার দাঁত ফেলে দেবো জানো তুমি। দে না দে, আরো 2টা থাপ্পড় দে। বাড়ির সব মানুষকে বিরক্ত করার অভ্যাস হয়ে গেছে ওর। ইচ্ছে করছে আমিও।
বলেই মনিরা নীলাকে থাপ্পড় মারার জন্য হাতটা নিয়ে এগিয়ে যায়। নীলা তখন উল্টে মনিরার গালে থাপ্পড় মারে। তোর সাহস হলো কি করে ওর গায়ে হাত তুলতে আসিস? ও আমার বউ, আমি ওকে মারি কাটি সেটা আমার ব্যাপার, তুই এই সাহস পাস কোথা থেকে? তুই আমাকে মারতে পারলি নীল? সাহসটা তুই দিছিস ভাই। হ্যাঁ পারলাম, নীরা আমার জান, ওর সাথে যা করার আমি করবো। কেউ ওর দিকে চোখ তুলে তাকালেও তাকে মেরে মাটিতে পুঁতে দেব। আমার গেস্ট, তুই গেস্টের মতোই থাক। কাজটা ঠিক করলি, তোর ফুপু জানলে কি হবে? জানলে জানবে, আমি কাউকে ভয় পাই না। আমার নীরার কাছে যে আসবে তারই এমনই হাল হবে, সে যেই হোক না কেন। থাক, অনেক হয়েছে। নীরা মা এরকম কাজ আর কখনো করবে না। জানো তোমার জন্য আমাদের কত টেনশন হচ্ছিল। আচ্ছা আঙ্কেল। আঙ্কেল কি? হ্যাঁ আঙ্কেল কি? শ্বশুর উনি, তোমার বাবা বলতে পারছো না? ঠিক আছে বাবা। তোরা আমাকে পাগল করে ছাড়বি, আমি ফ্রেশ হতে গেলাম। ভাবি চলো, ফ্রেশ হবে। চলো রুমে চলো। না আমি যাব না, আপনি আমাকে মারবেন। বাবা, ওকে আর কিছু বলিস না, এমনিতেই অনেক বকছিস। তুমি যাবে নাকি আরো দুটো খাবে? আমি যাব না, আমি খাবো, মানে ভাত খাবো, ক্ষুধা লাগছে। মামুনি আমাকে যেতে দাও। আমি তোমাকে রুমে যেতে বলেছি, যাবে কি না? নীলা নীরার হাত ধরে রুমে নিয়ে আসলো। রুমে এসে নীরাকে ছেড়ে দিয়ে নীরার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। আরে কি হয়েছে, এমন করছেন কেন? এমা আপনি কাঁদছেন কেন? আমি কি মরে গেছি? এরকম কথার মুখে আনবা না, সাহস কি করে হয়? হ্যাঁ এরকম কথা আমার সামনে বলছো? আমি মরে যাবো তোমার কিছু হলে। আল্লাহ আমার আয়ু নিয়ে তোমাকে বাঁচিয়ে রাখুক। জানো মনিকা যখন বললো তোমার মতো নীল রঙের সালোয়ার পরা কোনো মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। আমি ভাবছিলাম তুমিও মায়ের মতো আমায় একা করে চলে গেছো। আমি কখনো একা রেখে যেও না, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। আমার লাগছে তো। সরি জান, আমি বুঝতে পারিনি। না ঠিক আছে। নীলা যখন নীলাকে ছেড়ে দেয় তখনই হঠাৎ নীলা নীলাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই মনিরা রুমে নীল বলে রুমে ঢুকে পড়ে। নীলা তাড়াতাড়ি নীলাকে ছাড়তে গেলে নীলা আরো শক্ত করে জড়িয়ে ধরে। কি হচ্ছে? আপনার মনিরা এখানে তো। নীলয় নীলার কথা শুনে নীলার কোমরটা জড়িয়ে বুকের সাথে চাপটে ধরে। তারপর নীলার কানে কানে ফিসফিসিয়ে বলে, আমার বুকে শুধু নীরা আছে, অন্য কোনো নারী নয়। মনিরা, রুমে ঢোকার আগে তো নক করা উচিত ছিল। সরি, আমি আসলে বুঝতে পারি নাই। তখনকার ব্যবহারের জন্য আমি তোদের কাছে মাফ চাইতে আসলাম। আরে না না মনিরা আপু, আমি কিছু মনে করিনি। আপনি তো আমার বড় বোনের মতো। আসুন না, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? না থাক, দরকার নাই আর ভেতরে যাবার। আমি কাল চলে যাচ্ছি নীল। কেন আপু, আপনি বাসায় যাবেন কেন? আর যা হয়েছে আমি তার জন্য আপনার কাছে মাফ চাইছি। নিরু, হচ্ছেটা কি? তুমি কেন ওর কাছে মাপ চাইছো? ও যদি এখানে থাকতে ভালো না লাগে তোকে জোর করে রাখার কোনো দরকার নেই তো। আমার ভুল হয়ে গেছে নীল, আমায় মাফ করে দে, এমনটা আর কোনোদিন হবে না। আর হয় না মনিরা, তুই তোর লিমিট ক্রস করেছিস, এই ভুলের মাপ হয় না। তুই না আমায় ভালোবাসিস তো আমার একটা ভুল মাফ করতে পারবি না? আপনি একটু বেশি বেশি করছেন। আপু বলছে তো ওনার ভুল হয়ে গেছে। প্লিজ প্লিজ সব ভুলে যান, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, আজ তোমার জন্য ওকে মাফ করলাম, কিন্তু এই ভুলটা যেন আর না হয়। আপু, ভাইয়া, ভাবি চলো খাবে, মামুনি বসে আছে। আমার না খুব ক্ষুধা লেগেছে, চলেন না সবাই একসাথে খেয়ে নিই। তোরা যা, আমি আর নীরা আসছি। ঠিক আছে, তুমি ভাবতেও পারবে না নীরা, আজ তুমি আমায় আটকে নিজের কি ক্ষতিটা ডেকে নিলে। আজকের সপ্তাহ শাস্তি তোমায় পেতে হবে। তিলে তিলে ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েও নিজের করে না পাবার যে যন্ত্রণা, এবার তুমি তা পাবে। কি গো মনিরাপু, কি ভাবছো এত? চলো। জান, চেঞ্জ করে এসো, আমিও চেঞ্জ করে নিই। ওই শাকচুনি, তুই কি বলি? তুই না আমাকে ভালোবাসিস? ওই রাক্ষসী, তুই জানিস না ওর বউ মানে আমি এখনো জলজান্ত বেঁচে আছি? কোন সাহসে তুই ওকে ভালোবাসার কথা বলিস? ও শুধু আমাকে ভালোবাসে, শুধু আমাকে, বুঝলি রাক্ষসী? ওর দিকে তাকালেও না তোর চোখ আমি তুলে নিব, বুঝলি মনিরা শাকচুন্নি? কি গনির পাখি, তোমার হলো? আসছি। নীলা খাবার টেবিলে এসে দেখে তিশার পাশের একটা চেয়ার ফাঁকা আর মুনিরের পাশের একটা চেয়ার ফাঁকা। নীলয় মুনিরের পাশে চেয়ারে বসতে ঠিক তখনই নীরা নীলয়ের পায়ে জোরে পা তুলে দেয়। নীরা, কি করলা? নীরা ইশারায় তিশাকে মুনিরের পাশে এসে বসতে বলল, কিন্তু তিশা ওঠে না।
ও নীরার কথা না বোঝার ভান করে চুপচাপ বসে থাকে। তিশা মনে মনে বলল, আমি ঠিক বুঝছি ভাবি, তুমি ভাইকে মুনিরাপুর পাশে বসতে দিবে না, কিন্তু আমি তো সেটা হতে দিব না। আমি চাই তুমি নিজের অধিকার নিজেই আদায় করে নাও। এভাবে আর কত দূরে সরে থাকবে দেখি তো আমি। নিলয়কে মনিরা হাত ধরে পাশে বসিয়ে দেয়। নীরা এটা দেখে রেগে যায়, মনে মনে বলে, এই গাছপেতনি, তুই আবার আমার বরের হাত ধরেছিস? তোর লজ্জা শরম কি একটুও নাই? একটু আগেই না ওর হাতে ঠাস করে একটা চড় খাইলি। হায় হায় রে, হায় আল্লাহ, মেয়ে মানুষ এত বেহায়া কেমনে হয়? আমারটাই দেখো না, নাচতে নাচতে গিয়ে ওর পাশে বসলি। দেখে নিব তোকে। কিরে মা, বস, দাঁড়িয়ে আছিস কেন? বসতেছি বাবা। নীরা গিয়ে তিশার পাশে বসে পড়ে আর মনে মনে বলল, খচ্চর ভাইয়ের খচ্চর বোন, ইচ্ছে করছে তিনটারই গাছের মগডালে বেঁধে রাখি। ভাবি তুমি খাচ্ছ না কেন? কি ভাবছো এত? তুমি আমার কথা শুনলে না কেন? তুমি আমায় আবার কখন কি বললে? কিছু না, খাও। শুনলাম তুমি নাকি অফিসে যাচ্ছ। যাচ্ছে না ভাবি, ট্রাপে পড়ে যাচ্ছে। তা এই পরিবর্তন কি কিছুদিনের নাকি পার্মানেন্টলি? পার্মানেন্টলি বাবা। তাহলে হাল যখন ধরলি ভালো করেই ধর, আমি একটু বাঁচি। তুই তাহলে ধানমন্ডি আর সাভারের ইন্ডাস্ট্রি দুইটো দেখাশোনা কর, আমি বাকি সব সামলে নিচ্ছি। ঠিক আছে বাবা। আর আমি ভাবছি নেক্সট মাসে তোদের বিয়েটা আবার দিতে যাচ্ছি, তোরা কি বলিস? এটা তো খুব ভালো কথা, তাহলে খুব মজা হবে। আমার একমাত্র ছেলের বিয়ে, আমি খুব আনন্দ করব। থাক মামুনি, বেশি লাফিও না। দেখা যাচ্ছে তোমার ছেলে আবার এমন কিছু করছে যে তোমার ওই লাফানোই লাগবে। তুই চুপ করবি নাকি কানে নিচে খাবি? হ্যাঁ হ্যাঁ, ওটাই তো ভালো পারবি। আচ্ছা তোমরা থাকো, আমার খাওয়া শেষ। ভাবি কি হলো, তুমি খাচ্ছ না কেন? চুপচাপ খাও, কথা বলবা না। চুপ। তুমি ওর সাথে অমন করছো কেন? আপনি চুপ করে খান, কোনো কথা বলবেন না। আমি আবার কি করলাম? আমাকে মাফ করে দাও না নীল। তুই ভাই তুমি করে বলছিস কেন? বল বল শাকচুরি, তুমি কেন কোলে গিয়ে বসো না? উঠছি একটু। এমনি বলতে ইচ্ছে করলো। ভাবি পানি খাইয়ে দাও। নিজের হাত নাই? নিজের হাতে এত সুন্দর করে ভাত খাইয়ে দিলে আর পানি খাইয়ে দিবে না? নীরা তিশাকে পানি খাইয়ে দিল আর চোখে নীলাকে দেখছে, কেমন করে মুনিরার সাথে হেসে হেসে কথা বলছে। সত্যি বল, আমার উপর রাগ করিসনি? না। বাদর বেটা, তুই কি করে গিরগিটির মতো রং পাল্টাচ্ছিস? হ্যাঁ, কিছু বলি না তাই পার্ট নিয়ে যাচ্ছিস না? যখন ধরবো না বালি দিয়ে চেপে ধরবো, ব্রহ্মদুত্র। তো চল ছাদে যাই। এত সময় লাগে কারোর খাইতে? খাইতে বসছো নাকি টক শো করতে বসছো? হ্যাঁ যা বাবা, আমি আবার কি করলাম? আমায় কেন বকলো? নির্বাখী, কেন মনের কথাটা বলো না? তুমি যে আমায় ভালোবাসো, তুমি কি তা জানো? দেখি আর কতদিন চুপ করে থাকতে পারো। তোরা কিছু বলে নাই, তুই যা ঘুমিয়ে পড়। মনিরা তুইও যা। আমার রুমের লাইটটা জ্বলছে না, একটু দেখ না। ঠিক আছে চল। নীরা রুমে এসে নিলয়ের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু নিলয় আসে না। দেখে নিলয়কে খুঁজতে বের হয়। কোথাও নিলয়কে না দেখে মনিরার রুমে যায়। গিয়ে দেখে নিলয় দাঁড়িয়ে আছে আর মনিরা ওর হাত ধরে কিছু বলছে। নীরা রেগে বেরিয়ে যায়। রুমের মধ্যে গিয়ে নিলয়ের হাতটা ধরে টানতে টানতে নিজের রুমে গিয়ে বিছানায় বসিয়ে দেয়। নিলয় কিছু বলতেই যাবে, একটা কথা নয়, এক্ষুনি যদি আপনি না ঘুমান তো আমার থেকে খারাপ কেউ হবে না। নির্বাখী তুমি ঘুমোবে না? আমার কথা কারোর ভাবতে হবে না। একটা কথা না বলে চুপচাপ ঘুমান, একটা শব্দও যেন না হয়। চুপচাপ থাকতে হলে যেমন নির্বাখীটাকে আমার কোলে থাকতে হবে। ছাড়ি না মাই, একদম আমার কাছে আসবেন না। যার কাছে ছিলেন তার কাছে যান, আমার কাছে কেন আসছেন? হ্যাঁ ঠিক আছে, তাহলে ওর কাছেই যাই। একদম উঠবে না, চুপচাপ ঘুমান। তাহলে যে আমার কোলে এসে জড়িয়ে ধরতে হবে? পারবো না। তাহলে আমি বলতেই নীরা নিলয়ের বুকে মাথা দিয়ে জড়িয়ে ধরে ঘুমালো। কারণ বাঙালি মেয়ে আর যাই করুক, নিজের স্বামীর ভাগ কাউকে দেবে না। নিলয় মনে মনে বলল, নির্বাখী আমায় তো ছাড়ছো না বা ধরছো না, কোন জ্বালা যে রেখেছো আমায় তুমি। দেখি কতদিন থাকো এইভাবে। তোমার ভালোবাসা আমি তো জয় করছি, তোমার মুখ দিয়েই তা স্বীকার করাবো। সকালে ঘুম ভেঙে নীরা দেখলো নিলয়ের বুকে, আর নিলয় ওর দিকে তাকিয়ে আছে। কি দেখছেন এভাবে? আমার নির্বাখীটাকে। আমায় দেখার কি আছে? তুমি কি করে জানবে মুখটার মধ্যে আমার দুনিয়া আছে? আচ্ছা, আমি যদি এখন মরে যাই
তাহলে কি আপনার দুনিয়া থমকে যাবে? কথাটা শুনতেই নিলয় নীরাকে নিজের কাছ থেকে নামিয়ে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওয়াশরুমে চলে গেল। আরে এটা কি হলো? এই সামান্য কথা এত রাগ করার কি হলো, বেয়াদব ছেলে? নিলয় ওয়াশরুম থেকে বের হয়ে রুম থেকে বের হয়ে গেল। নীরার দিকে তাকালো শুধু। আজব ছেলে তো, এই ছেলে কাছে টানে আবার একটুতেই ছুঁড়ে ফেলে দেয়। নীরা শাওয়ার নিয়ে বের হয়ে এসে ড্রেসিং এর সামনে দাঁড়িয়ে শাড়ি পরতে থাকে। নীরা চুল দিয়ে টপ টপ করে জল পড়ছে। নীরা আনমনে শাড়ি পরেই চলেছে। এদিকে যে কেউ নীরার দিকে অপলক চোখে তাকিয়েছিল নীরা তা খেয়াল করেনি। একটু পরে নিলয় রুমের মধ্যে এসে নীরা বলে চিৎকার করে ওঠে। আর নীরা মাথা তুলে তাকিয়ে দেখে তো বড় সড়ো একটা ধাক্কা খায়। নীরার সামনে দরজায় হেলান দিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আর নিলয় নীরার সামনে দাঁড়িয়ে ওর দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলয়কে দেখে নীরার মনেই নাই যে ও শাড়ি পরছিল, আর ছেলেটি এখন ওইভাবে নীরাকে দেখে যাচ্ছে। নীরা কি করবে বুঝতে না পেরে নিলয়কে জড়িয়ে ধরল। নিলয় ছেলের দিকে তাকানো মাত্রই ছেলেটি চলে যায়। আর নিলয় নীরাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিয়ে দরজাটা লক করে দেয়। আমি আসলে দেখি নাই ওই ছেলেটা এখানে এসে দাঁড়িয়ে আছে। আমি তো শাড়ি পরতে ব্যস্ত ছিলাম। কি হচ্ছিল কি এটা? হ্যাঁ, চোখে দেখো না? চেঞ্জ করার সময় যে দরজাটা লক করতে হয় সেটা বাচ্চারাও জানে, আর তুমি জানো না? এডিয়েটের মতো সব সময় না করলে হয় না। কত জ্বালাবে তুমি আমাকে? আমি সত্যিই দেখি নাই ওই। কি দেখো নাই? হ্যাঁ, কি দেখো নাই? সবাইকে দেখাতে চাও যে তুমি সুন্দরী খুব, তাই না? আপনি ছাড়া রুমে কোনো ছেলে আসে না তো আমি কিভাবে জানবো? আর আপনি আমায় কি ভাবেন? হ্যাঁ, আমি আমার শরীর বাইরের মানুষকে দেখিয়ে বেড়াই? তাছাড়া কি? হ্যাঁ, কেউ এতটা ইরেসপন্সিভ কি করে হয়? হ্যাঁ, সামনে কেউ দাঁড়িয়ে থাকলে দেখা যায় না? আমি চাই আমার নীরাকে শুধুমাত্র আমি দেখবো, শুধুই আমি। কিন্তু তুমি? আমি কি? নিলয় কিছু না বলে ড্রয়ার থেকে কাঁচি বের করে নীরার গা থেকে শাড়িটা খুলে নিয়ে কাঁচি দিয়ে শাড়ি কুচি কুচি করে কেটে ধপ করে দরজা রান্না করে ওর জন্য নিয়ে যাচ্ছি। ঠিক আছে। ও, আর এই ফোনটা তুমি রাখো, ভাই আমায় কিনতে দিয়েছিল, সকালে ডেলিভারি পাইছি। আমি সব ঠিক করে দিয়েছি, কোনো প্রয়োজন লাগলে আমায় যেন ফোন দিও না, তোমার গুন্ডাকে ফোন করো, ঠিক আছে? ঠিক আছে। তিশা চলে গেলে নীরার রুম থেকে বের হতে যাবে, ঠিক তখনই অয়ন রুমে ঢোকে। আসসালামু আলাইকুম ভাইয়া। না ভাইয়া, ঠিকই আছে। আর ও তো অফিসে চলে গেছে। কি কথা? শোনেন ভাইয়া, বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়, সেটা যেভাবেই হোক না কেন। আর নিলয় আমার সাথে যাই করুক সেটা আমি বুঝে নিব। আপনি না ওর বন্ধু হয়ে বন্ধুর ঘর ভাঙতে আসছেন। দেখুন, এ নিয়ে আপনি আর সেকেন্ড টাইম আমার সাথে কথা বলতে আসবেন না। আর এই কথাগুলো যদি ও জানে তো কি হবে জানেন? নীরা কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে আসলো। সে মনে মনে ভাবলো, সত্যি কি তাহলে আমার কোনো অস্তিত্ব নেই ওর জীবনে? সত্যি নিলয়ের লাইফে আমার মতো মেয়ে অনেক এসছে না? না, ও আমাকে খুব ভালোবাসে, ও এসব কাজ করতেই পারে না। কিন্তু ওর বন্ধু মিথ্যে কথা কেন বলবে? কিন্তু না, আর ভাবতে পারছি না। ভাবি, একা একা কি এত ভাবছেন?
আসেন, আমার ফটোগ্রাফ দেখবেন। না, আমার ভালো লাগছে না। আরে ভাবি আসেনই না। মনিরা নীরার হাত ধরে টেনে নিয়ে গেল ওর রুমে। তারপর নিজের ট্যাব বের করে ওর বেশ কিছু ছবি দেখালো। তারপর নিলয় আর মনিরার একটা ছবি বের করে তাড়াতাড়ি ট্যাবটা অফ করে দেয়। আর ফটোগ্রাফ নাই ভাবি। বন্ধ করলে কেন? আমি ওই ছবিগুলো দেখবো। না ভাবি, এগুলো দেখতে হবে না। আজ এগুলো শুধুই স্মৃতি। জানো ভাবি, আগে তো নিলয় আমায় ছাড়া কিছুই বুঝতো না, কিন্তু এখন তুমি আসার পর নীরা মনিরার হাত থেকে ট্যাব নিয়ে ফটোগুলো দেখতে শুরু করলো। 2 ঘন্টা ধরে নীরা নিলয়ের আর মনিরার ফটো দেখলো, অনেকগুলো পিক, অনেক ক্লোজলি। ভাবি, নিলয় যখন আপনার সাথে থাকবে বলে ঠিক করেছে, তো আপনি ওর দায়িত্বটা বুঝে নিন। নীরা ট্যাবটা বিছানার উপর ফেলে রুম থেকে বের হয়ে আসে। মনিরা মনে মনে বলল, তুমি কি ভেবেছো আমি নিলয়কে নিয়ে তোমার সুখের ইচ্ছা পূরণ হতে দেব? কখনো না। দেখবো এবার তুমি কি করে আমার নিলয়কে আমার থেকে দূরে সরিয়ে রাখতে পারো। সন্দেহের থেকে বড় বিষ আর পৃথিবীতে দুটো নাই, আর সেটাই খুব যত্নে আমি তোমার মধ্যে ঢেলে দিছি। এখন দেখব তুমি কিভাবে নিলয়কে নিজের করে আটকিয়ে রাখো। কিরে মা, এতক্ষণ কইছিলি? এই তো। ড্রাইভারকে বলে দিছি রেডি হয়ে চলে যা। কই যাবো? দেখো মেয়ের কথা। আরে তুই নাকি খাবার নিয়ে নিলয়ের কাছে যাবি? আমি সব রেডি করে দিছি, তোদের দুজনের খাবার দিয়ে দিছি, একসাথে খেয়ে নিস। যা জলদি বের হ। আমার ছেলেটা না খেয়ে বের হয়েছে, আর তুইও না খেয়ে আসিস। মামুনি, খাবারটা ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিলে কেমন হয়? না, হয় না। রাগারাগি করে বের হয়েছে, তুই গেলে রাগ কমে যাবে। জলদি যা তো। নীরার কিছু না বলে খাবার নিয়ে বেরিয়ে পড়ে। আজ আর কোনো কিছু নীরার মাথার মধ্যে নেই। অয়ন আর মুনিরার কথাগুলোর মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। নীরা অফিসে গিয়ে নিলয়ের পিয়ের কাছে খাবার দিয়ে বেরিয়ে আসে। ড্রাইভারকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজের মনে ফুটপাথ দিয়ে হাঁটতে লাগে। আর এদিকে মুনিরা নিলয়কে ফোন দিয়ে নীরার নামে 7-5 লাগায় অয়নের সাথে কথা বলা নিয়ে। নিলয় তো আরও রেগে যায়। ঠিক আছে, তুমি যাও। নিলয় খাবারগুলো নিয়ে ফ্লোরে ফেলে দেয়। নিলয় রাগটা এদের 2 গুণ বেড়ে যায়। খুব সাহস বেড়েছে না তোমার? কত সাহস হয়েছে দেখবো আজ। নীলয় অফিস থেকে বেরিয়ে পড়ে। এদিকে নীরা একা একা যেতে থাকে। ঠিক তখনই নিলয় গাড়ি নিয়ে এসে নীরার সামনে ব্রেক করায়। নীরা তো রীতিমতো ভয় পেয়ে যায়। এই শয়তানটা আমার পিছু ছাড়ে না কেন? আল্লাহ, উফ, আল্লাহ জানে। নিলয় গাড়ি থেকে নেমে নীরাকে টেনে গাড়িতে বসায়। নীরা ভালোভাবে বুঝতে পারছে আজও নীরার কপালে দুঃখ আছে। গাড়ি থেকে নেমে নীরাকে টেনে গাড়িতে বসায়। নীরা ভালোভাবে বুঝতে পারে আজও নীরার কপালে দুঃখ আছে। গাড়িতে নিলয় নীরার সাথে একটা কথাও বললো না, কিন্তু নীরা বলে উঠল, আচ্ছা, একটা কথা বলেন তো, আমার জন্য কি আপনার মনিরা আপুর কোনো সমস্যা হচ্ছে, বা আমার জন্য আপনার অন্য কোনো কারোর সমস্যা হচ্ছে? কথা শোনার সাথে সাথেই জোর করে গাড়িটা ব্রেক করে থামিয়ে নীরার দিকে তাকায়। নীরা নিলয় চোখ দেখেই চুপ মেরে যায়। নীরার এই কথাতে নিলয়ের রাগ চরমে উঠে যায়। নিলয় নীরাকে নিয়ে নিলয়ে সে আগের বাড়ির দিকে যায়। নীরা রাস্তা চিনতে পেরে চিৎকার করে ওঠে, আমি এই বাসায় যাবো না, আমার ওই বাসায় নিয়ে চলেন। নীরার কোনো কথা না শুনে জোরে গাড়ি চালিয়ে ওর আগের বাসায় নিয়ে যায়। গাড়ি থামিয়ে নীরার হাত ধরে নামাতে গেলে নীরা হাতটা ছাড়িয়ে দিয়ে নিজে নিজে নামতে লাগে। নিলয়ের রাগ আরও 2 গুণ বেড়ে যায়। এক ঝটকায় নীরাকে কাঁধে তুলে নিয়ে গাড়ির দরজাটা আটকিয়ে বাড়ির লকটা খুলে নীরাকে সেই বেডরুমে নিয়ে গিয়ে বিছানার উপর ধপ করে ছেড়ে দেয়। আপনি কাজগুলো মোটেই ভালো করছেন না। আপনি এইভাবে আমার ভালোবাসা আদায় করতে পারেন না, আর আমায় আটকেও রাখতে পারবেন না। আপনি কি মনে করেন আমি বুঝি না মনিরার সাথে আপনার কি চলে? মনিরা শেষ করার আগেই নিলয় নীরার মুখ চেপে ধরে ঠাটিয়ে একটা থাপ্পড় মারে। তারপর চিল্লাতে শুরু করে, কি বুঝিস তুই? হ্যাঁ, কি বুঝিস বল? আমার আর মনিরার মধ্যে কিছু একটা চলছে? কোন ভিত্তিতে তুই এসব কথা বলছিস? হ্যাঁ, কি দেখেছিস তুই? মনির আর আমার রাত কাটানো দেখেছিস তুই? হ্যাঁ বল। ও যে আপনাকে ভালোবাসে এতে তো কোনো ডাউট নেই। ভালো তো আমি তোকেও বাসি। তুই ভালোবাসিস আমায়? মনিরার সাথে আমার কিছু থাকলে অনেক আগে ওর সাথে আমার বিয়ে হয়ে যেত। তুই আমার ঘরে থাকতি না, মনিরা থাকতো। সেটাই, আমার মতো 2 থেকে 4টা নীরা আপনার ঘরে নেওয়ার কোনো ব্যাপারই না। তোর সাহস হয় কি করে নিজেকে অন্যের সাথে তুলনা করার? জানে মেরে ফেলবো একদম। এতদিন ধরে আমার কাছে আছিস, তোর কাছে এমন কিছু করেছি আমি যাতে তোর মনে হয় আমি 2-4টা নীরা আমার ঘরে আনবো? বল, কিছু করেছি? আমি স্বামী তোর, তোর ওপর পুরো অধিকার আমার আছে, তাও তোর কাছে আমি অধিকার চাইতে গিয়েছি? বল। সত্যি তো, ও যাই করুক
কখনো আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেনি, যেখানে চার দেওয়ালের মধ্যে জোর করে আমার সাথে যা ইচ্ছা করতে পারতো। নিলয় নীরার বাহু ধরে দাঁড় করিয়ে দিয়ে শক্ত করে নিজের কাছে টেনে নেয়। এই চোখে একবার তাকিয়ে দেখো তো নীর পাখি, তোমার উপর আমার ভালোবাসাটা দেখতে পাও নাকি? কি দেখতে পাচ্ছ? আমার রক্তে রক্তে নীরা মিশে আছে। আমি আমি কি করে অন্য কাউকে বলে নীরাকে হালকা করে ধাক্কা দিয়ে একটু দূরে সরিয়ে দেয়। তুমি কখনো বুঝতে পারবে না আমায়। বুঝবে কখন? যখন আমি তোমার পাশে থাকবো না তখন। নিলয় রুম থেকে বের হয়ে যায়। নীরা ধপ করে ফ্লোরে বসে কান্না করতে শুরু করে। একটু পরে নীলা রুমে আসে। নীরা তাকিয়ে দেখে নিলয় ডান হাতে রক্তে ভেসে যাচ্ছে, মনে হচ্ছে কোনো শক্ত কিছু দিয়ে বাড়ি মারা হয়েছে। নীরা দৌড়ে এসে নিলয়ের হাতে ধরে চিৎকার করে উঠল। এটা কি করছেন হাতে? পাগল হয়ে গেছেন নাকি? কিছু হয়নি জান পাখি, তোমায় যে হাতে মেরেছি সেই হাতকে একটু শাস্তি দিয়েছি মাত্র। ঠাস করে একটা থাপ্পড় দিয়ে তোমার পাগলামো বের করে দিব। নীরার কথা শোনার সাথে সাথে নিলয় নীরাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমাকে মাফ করে দাও নীর পাখি, আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি। সকালে তোমার উপর রাগ করে এসে ভালো লাগছিল না। পরে মুনিরা ফোন দিয়ে বলেছে যে তুমি আর অয়ন নাকি রুমে দরজা বন্ধ করে অনেকক্ষণ কথা বলছো। এই কথা শুনে আমার খুব রাগ হয়। আবার যখন তুমি অফিসে চলে আসো, সাথে দেখা না করে চলে আসো ড্রাইভারকে না নিয়েই, তখন আমার বেশি রাগ হয়নি। কিন্তু তুমি যখন মুনিরার কথা বললে তখন আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। তুমি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি ছাড়া আমি কিভাবে থাকবো বলো? সব সময় আমি টেনশন থাকি, এই 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 হয়তো তুমি আমার ছেড়ে চলে যাবে। আমি আর এই টেনশন নিতে পারছি না গো। যদি যেতে আমাকে মেরে ফেলে চলে যাও। আমি তোমাকে সত্যি ভালোবাসি নীর পাখি। ও, তার মানে এসব মনিরার কাজ? আমি কিভাবে ভুলে গেলাম মনিরার কথা? শাকচুন্নি তোরে আমি দেখে নিব। চুপ, আর একটা কথাও না। ওঠো ওঠো বলছি। নীরা নিলয়কে বিছানায় বসিয়ে নিলয়ের হাতটা কোলের মধ্যে নিয়ে ব্যান্ডেজ করতে থাকে। নীরার মুখের ভাব এমন যে মনে হচ্ছে ব্যথা নিলয়ের না, নীরার হয়েছে। নীরা নিলয়ের হাতটা ব্যান্ডেজ করে নিজের শাওয়ার নিল। নিলয়কে ফ্রেশ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আমরা কি বাসায় যাচ্ছি? না নীর পাখি, আগে রেস্তোরাঁতে গিয়ে কিছু খেয়ে নিই, তারপর। বাসায় গিয়ে মনিরার হাতের রান্না খেলে হয় না? ঠিক আছে। আপনাকে একটা কথা বলি? আগে তুমি করে বলো। বলার সময় হলে বলবো, তো কথাটা কি বলবো? হ্যাঁ নীর, বলো। আপনি মামুনিকে মা বলে ডাকেন না কেন? উনি আপনাকে কত ভালোবাসে জানেন? মানুষের জীবনে অনেক কিছু ঘটে যায়, মানুষের কল্পনার বাইরে। আম্মু জান্নাতবাসী হইছে। আম্মুর বদলে আপনি আরেকটা মা পেয়েছেন। মায়ের মূল্য আপনার থেকে কেউ বেশি বোঝে না। এখন মায়ের মূল্য দিচ্ছেন না, এমন না হয় মামুনিও আম্মুর মতো? নীর পাখি, এসব বলো না। আমি একটা মাকে দেখেছি যার চোখে নিজের ছেলেকে কাছে না পাওয়ার যন্ত্রণায় প্রতিনিয়ত জ্বলছে। ছেলের মুখে মা ডাক শোনার জন্য ব্যাকুল। আর একটা ছেলেকে দেখেছি সব বুঝেও না বোঝার ভান করে প্রতিনিয়ত তার মাকে কষ্ট দিয়ে যাচ্ছে। আমি কি করতে বলছো? প্লিজ, অন্তত আমার জন্য হলেও মামুনির সাথে স্বাভাবিক আচরণ করেন। চেষ্টা করবো। থ্যাঙ্কস। নীর পাখি, হুম। সরি। কেন? তোমার গালে আমার আঙ্গুলের ছাপ পড়ে আছে। হুম। আমি মাফ করে দাও নীর পাখি। ঠিক আছে। নীর পাখি, হুম। আমি ছেড়ে কখন যাবে না তো? থাক, তোমার উত্তর দিতে হবে না, কিন্তু শুনে রাখো, বেঁচে থাকতে তোমাকে আমি আমার কাছ থেকে চলে যেতে দেবো না। আর যদি তেমন কোনো প্ল্যান করো তো আমাকে মেরে ফেলে যেও, কারণ তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতেও মরে থাকবো। ওভাবে মরা থেকে তোমার হাতে মরে আমি বেশি শান্তি পাবো। চুপচাপ গাড়ি চালান। এই ছেলেটা মরার কথা কেন বলে? ইচ্ছে করে কানের নিচে মেরে দিই। আমরা চলে এসেছি নীল পাখি। নিলয় নীরা বাসায় আসলো। নিলয়ের হাতে ব্যান্ডেজ দেখে ওর মা বাবা তিশা সবাই অস্থির হয়ে পড়ে। আরে না না, কিছু হয়নি মামুনি, এই গাড়ির সাথে লেগে হালকা কেটে গেছে। নিলয়ের কথা শুনতে সবাই নিলয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আর নীরা ইশারায় তিশাকে হাত দিয়ে ব্যস্ত লাইক দেখালো, কারণ নিলয় আজ সবার সামনে ওর মাকে মামুনি বলে ডাকছে। নীলা ব্যাপারটা বুঝে চুপচাপ রুমে চলে গেল। নীরাও ভীষণ ভীষণ গেল, কিন্তু মুনিরা ব্যাপারটা দেখে বেশ থতমত খেয়ে যায়। কি হলো এটা? আমার প্ল্যানটা এভাবে নষ্ট হয়ে গেল। সব কিছুই উল্টা হচ্ছে। নিলয় ওর মায়ের উপর দুর্বল হতে শুরু করছে। এটা আর বেশি দূর এগোতে দেওয়া যাবে না।
নয়তো আমার প্ল্যান সব ভেস্তে যাবে। এইসব হচ্ছে নীরার জন্য। আমি তোমাকে ছাড়বো না নীরা। নীরা নিলয় একসাথে খাবার খেতে আসে। নীরা আজও এসে দেখে সেদিনের মতো মনিরা তিশার পাশের চেয়ার ফাঁকা পড়ে রয়েছে। নিলয় বসার জন্য এগিয়ে যেতেই নীরা ওর হাতটা ধরে ফেলে। টিসু, কষ্ট করে উঠে মনিরা আপুর কাছে এসে বসবে প্লিজ। নীরা নিলয়ের হাত ধরে নিয়ে এসে বসে পড়ে। নিলয় হাঁ করে মুখে দিকে তাকিয়ে থাকে। ওকে বোঝা চলত কিন্তু কিছু বোঝে না। মামুনি, তুমিও বসে পড়ো। না রে মা, তোরা খা, আমি তোদের খাবার বেড়ে দিই। আহ মামুনি, এত কথা বলো কেন? বসতে বলেছি বসো। এখানে সবাই বাড়ির মানুষ, যে যারটা বেড়ে খাইতে পারবে। আর মনিরা আপুকে আমি যত্ন করে খাইয়ে দিচ্ছি। নীল, তুই খাবি কি করে? তিশা, তুই ওখানে যা। নীল, এখানে আয়, আমি তোকে খাইয়ে দিই। না না আপু, আপনার এত কষ্ট করতে হবে না। গেস্টকে এত কষ্ট দিতে নেই, বাড়ির অকল্যাণ হয় গো। তুমি খাও। কিন্তু ও খাবে কি করে? কেন আপু, পাশে তো ওনার জলও জ্যান্ত মা বসে আছে। উনি থাকতে ওনার ছেলের খাবার নষ্ট হবে কেন? নীল ওনার হাত থেকে খাবে না। কে বললো তোমায় উনি খাবে না? কি আপনি মামুনির হাত থেকে খাবেন না? হ্যাঁ খাবো তো, এত কথা না বলে আমাকে খাইয়ে দাও না প্লিজ, ক্ষুধা লেগেছে খুব। শুনলেন তো মনিরা আপু, ও খাবে আর আপনিও খান। নিলয়ের মা চোখের পানি মুছছে আর নিলয়কে খাইয়ে দিচ্ছে। নিলয়ের বাবাও কাঁদছে। হচ্ছেটা কি এখানে? খাবার সময় কে কাঁদে? হ্যাঁ মামুনি, আমারও খুব লোভ হচ্ছে, খাইয়ে দেবে আমাকেও? ধর, পাগলি মেয়ে আমার। বাহ বাহ, আমি কি উড়ে আসলাম নাকি? কেন, হিংসে হচ্ছে? বয়ে গেছে আমার হিংসে করতে। আমি বাচ্চা না, বুঝলা? তাই তাহলে তো তোমার বিয়ে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এ বাড়ি থেকে বিদায় করে দিতে হবে। ভাবি, ভালো হচ্ছে না কিন্তু। বাবাই, তুমি কিছু বলছো না কেন? আরে আরে, আমার বুড়িটাকে এভাবে জ্বালাচ্ছ কেন? বাবাই, তুমিও? সকলেই হেসে উঠল, কিন্তু মুনিরা এসব দেখে রাগে আর হিংসায় জ্বলতে থাকে। মনে মনে সে বলতে লাগলো, এই কাজগুলো তুমি মোটেই ভালো করছো না নীরা, পস্তাতে হবে তোমায়। আরে মনিরা আপু, আপনি কিচ্ছু খাচ্ছেন না কেন? কি ভাবছেন এত? খান। আরে তৃষা, মনিরা আপুকে বড় মাছের মাথাটা দাও তো। উফ, দাঁড়াও আমি দিচ্ছি। নাও আপু, খাও। নে শাকচুন্নি, মাছের মাথা খাও। না, আমি পারবো না এত বড় মাথা খেতে। মাথা চিবিয়ে খাওয়ার এক্সপিরিয়েন্স আছে আপনার, পারবেন। খান খান খান। কেন রে রাক্ষসী, আমার বরের মাথা তো ঠিকই চিবিয়ে খেয়েছিস, আর মাছের মাথা খাইতে পারবি না? খা, জন্মের খাও খা। নিলয়ের মাথা তো আর খাইতে পারবি না? সে আশা বাদ দে, শেষরামে মানুষ একটা। এখন থেকে নিলয়ের সামনে আমি আছি, দেখি ব্যাকাটি তুই কি করিস। ডাইনি, গসপেটনি। তোমার প্রতিটি কথার উত্তর আমি দিব নীরা, তৈরি থেকো। তোকে আর আজ অফিসে যেতে হবে না, বাসায় রেস্ট নে। না আমাকে যেতেই হবে বাবা, জরুরি মিটিং আছে। টেনশন করো না মামা, আমি যাব নিলয়ের সাথে। কেন রে শাকচুন্নি, খুব শখ না আমার বরের পিছে যাওয়ার? দাঁড়া, বের করছি তোর খাওয়া। আজ কোথাও যাওয়া হবে না, মিটিং ক্যান্সেল করে দিন। নীলা কিছু বলতে গিয়েও বলতে পারলো না, কারণ নীরা ওকে বারণ করেছে। আর নিলয় ভালোভাবেই বুঝলো নীরা ওর ওপর অধিকার জমাতে শুরু করেছে, তাই নীরার কথা অমান্য করলো না। না না, নীল যাবে তো, ওর মিটিং আছে। না, আমি মিটিংটা ক্যান্সেল করে দিচ্ছি। নীরার কথা শুনেই নীরার মুখে হাসি ফুটে উঠল। এই লাস্ট ওর বরকেই গাছ পেটনিটার সাথে যাওয়া থেকে বাঁচালো। কিন্তু কেন? কেন রে কুত্তানি, তোরে বলতে হবে কেন? স্পেশাল মানুষের আবদার তো রাখতে হবেই। না, আর এভাবে চলতে দেওয়া যাবে না। আম্মুকে যত তাড়াতাড়ি আসতে বলতে হবে, না হলে আমি আমার নীলকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। বান্তন্নি, তোর মনের মধ্যে কি চলে আমি বুঝি না। তোরে যদি এই বাড়ি আর আমার পরের মাঝখান থেকে না সরাইছি তো আমার নামও নীরা না। নীরা, হ্যাঁ মামুনি। তোর এই ঋণের শোধ আমি কেমনে দিব বল মা? তুই যা চাইবি আমি তাই দেব। আমি আমার ছেলেকে আগের মতো ফিরে পাচ্ছি, সব তোর জন্য। বল তুই কি চাস? ভাইয়ের কাছ থেকে মুক্তি। হ্যাঁ মা, ভাবি ভাইয়ের কাছ থেকে মুক্তি চায়, কারণ ভাবি ভাইয়াকে ভালোবাসে না। ভাবি তো নিজেই বলেছে ওনাকে চলে যাবে। বরং তুমি ভাইকে বলো ভাবিকে ডিভোর্স দিতে। কি তাই না ভাবি? তিশার কথা শুনে নীরাও দিকে একটু রাগী লোক নিয়ে তাকালো, কিছু না বলে হন হন করে রুমে চলে আসলো। ভাবি বলেছিলাম না
তুমি ভাইকে ভালোবাসবেই। বাজিতে তুমি হেরে বসে আছো, ভাইকে তুমি মুখে বলবা তুমি ভাইকে ভালোবাসো, দেখে নিও। গুন্ডা ভাইয়ের শয়তানি বোন, আগে যা বলার বলছি, এখন কি আমি তোকে বলছি আমি ওর কাছে থাকতে চাই না? উফ, ইচ্ছে করছে ঠান্ডা পানিতে চুবিয়ে রাখি। রুমে এসে দেখে মুনিরা নিলয়ের সাথে বসে আছে। নীরা মনে মনে বলতে লাগলো, হায় আল্লাহ, এই কেমন মেয়ে মানুষ বানিয়েছো তুমি? এত বাহানা কি করে দেয়? বলি ওই শাকচুনি, অত বড় মাছের মাথা খেয়েও তোর পেট ভরেনি? আগেই বলতি বাসায় বাসায় বিড়ালের মাথাটা কেটে এনে খাইয়ে দিতাম। ফের চলে এসছিস আমার বরের মাথা খাইতে।